আসসালামু আলাইকুম এভরিওয়ান। উদ্ভাসের ভার্সিটি উইকলির যে এমসিকিউ গুলো আছে সেট A B C D চারটাই সলভ করবো, তোমরা অনেকে বলতেছিলে, এই জন্য আমি সলভটা দিতেছি। কারণ ভার্সিটিতে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনের বিষয় আছে এবং অনেক শর্টকাট যদি জানতে পারো তাহলে সবারই সুবিধা হবে। তো এই জন্য আমি ভার্সিটিটাও ট্রাই করতেছি। এখানে আমি সেট A B C D কিন্তু একবারে দিয়েছি, নিয়ে আসছি। দেখো সব কোশ্চেনগুলো, মানে 60টা করে কোশ্চেন, বায়োলজিও আছে ইনক্লুডেড। তো 60টা করে কোশ্চেন যদি 4 সেট হয় তাহলে কত হয় তোমার? 240টা না, 4 × 24, 4 সেট না। দেখো এখানে এইটা এ সেট গেল, এই তোমার বি সেট, তারপর সি সেট। স্লাইড যা দরকার, যতটুকু দরকার ততটুকু আমি আনছি। এরপর এখানে এটা ডি সেট। ঠিক আছে, সব সেটগুলো আমি কিন্তু নিয়ে আসছি। তো এই একটা ভিডিওর ডিউরেশন কিন্তু বড় হবে, আশা করি বুঝতে পারছো কেন ডিউরেশন বড় হবে। কারণ এখানে অলমোস্ট 240টার মতো কোশ্চেন আছে, 60টা করে যদি হয়। তো এখন এটা আমি সলভ করব, যতটুকু দরকার ততটুকু, মানে যা শর্টকাট জানি সবই দেখাই দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে, এবং একটু রেসপন্স করতে হবে। যদি রেসপন্স করো তাহলে আমি ভার্সিটির মানে নেক্সট রিটেন যেটা ওটাও ছাড়বো। আর ইঞ্জিনিয়ারিং তো কন্টিনিউ করবোই। বা যদি তোমরা বলো তাহলে ভার্সিটিটা এমসিকিউ আমি এভাবে কন্টিনিউ করবো। এখন দেখো ক্লাসটা আমরা কথা না বলে শুরু করি। 1 নম্বরে আমাদের বলছে যে এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয় যখন এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। আচ্ছা, এই রকমের ম্যাথ কিন্তু আমাদের অনেক আসে ভার্সিটিতে, এবং অনেক অনেক কিছু বুঝতেই পারে না সলভ দেখে, সলভ তো করা পসিবল না। তো এই যে ম্যাথগুলা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, এটা আমরা দেখো ফার্স্টে মানে সিম্পল ক্যালকুলেশন কিভাবে করব। আমরা ভেক্টরের যোগ ও বিয়োগফলের সূত্র অনুযায়ী কি জানি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা কিন্তু আমরা ভেক্টরের সূত্র অনুযায়ী জানি। তো এটা যদি আমরা জানি, তাইলে এখন আমাদের এখানে কি করতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নেব। তাহলে কি থাকে দেখো, ভেক্টর বাদ দিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থিটা। এবং এখানে হবে কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সরি এখানে স্কোয়ার দিই নাই। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কি হবে? cos থিটা। আচ্ছা, হইলো। তো এখান থেকে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পক্ষ থেকে বাদ। তোমরা অনেকে আবার এ স্কোয়ার ইকুয়েশন বা বি স্কোয়ার এত কিছু দরকার নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সব সেম, বাদ, কোনো কথা নাই। 2ab দাও বাদ। 2ab কেন বাদ দিতেছি? 2ab ইকুয়েশন আনলে তো তাহলে 4ab cos থিটা হয়। তো 4ab cos থিটা ইকুয়াল টু 0 হবে। 4ab cos থিটা এটি ইকুয়ালস টু কত হবে? এটি ইকুয়ালস টু 0 হবে। তাইলে আমাদের cos থিটার মানটা কত আসে? cos থিটার মানটা 0 আসে। থিটা ইকুয়াল টু cos ইনভার্স, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 0। তো cos ইনভার্স 0 মানে কত? π/2, π/2। এখন এটা তোমরা এই হয়তো করলা, কিন্তু অনেক সময় অন্যভাবে ঘুরে দেয়, অন্যভাবে অন্য ফরম্যাটে দিতে পারে, ওগুলো আস্তে আস্তে করবো, সমস্যা নেই। তো শর্টকাটে মনে রাখতে পারো যে দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হওয়ার একমাত্র শর্ত হলো ভেক্টরের দুটি পরস্পর লম্ব হবে, ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তো সামান্তরিকের ক্ষেত্রে সন্নিহিত বাহু যদি, মানে সন্নিহিত বাহু দুটি লম্ব হলে তো তা কিন্তু আয়তক্ষেত্র হয়ে যায়। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দুটি সবসময় কি হয়? সমান হয়, এবং তখনই কিন্তু সেটা 90 ডিগ্রি হবে। তো আমি এখানে শর্টে লিখে দিই যে শর্টকাট কি, যে দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হওয়ার একমাত্র শর্ত কি, ভেক্টর দুটি অবশ্যই পরস্পর লম্ব হবে। ভেক্টর দুটি ভেক্টর দুইটি পরস্পর পরস্পর অবশ্যই অবশ্যই লম্ব হবে, লম্ব হবে। তাইলে সামান্তরিকের ক্ষেত্রে সন্নিহিত বাহু দুটি লম্ব হলে তবে তা কি হয়ে যায়? আয়তক্ষেত্র হয়ে যায়। সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে সন্নিহিত সামান্তরিকের ক্ষেত্রে সন্নিহিত বাহু দুটি লম্ব হলে সন্নিহিত বাহু দুটি যদি লম্ব হয় তবে তা
আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্র এটা কত হবে, মধ্যবর্তী কোণ এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, আয়তক্ষেত্র হয় যাবে। তোমরা এভাবে বেসিক দিয়েও মনে রাখতে পারো শর্টকাটে, বুঝতে পারছি। এগুলা চিত্র যদি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে তো আরো ভালো হয়। চিত্র তোমাদের আমি এখানে আইকে না দেখে দেখো একটা অ্যানিমেশন দেখাই, অ্যানিমেশনটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমি মানে ফার্স্টে বুঝো কিনা, এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এখন এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ চাইছে না, তো আমি দেখো একটা স্টেপ দিলাম, ধরো এটা কি এ ভেক্টর বি ভেক্টর কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আবার একটা দিলাম। আচ্ছা এবার হচ্ছে ডট হইলো সামান্তরিকের, আবার একটা দিলাম, এখন কি হইলো লব্ধি লব্ধি বের হইলো না, আবার একটা দিলাম। এখন দেখো এটা কি হবে, মানে আগের ধাপে যাই, দেখো এটা কিন্তু এ প্লাস বি, এটা কিন্তু এ প্লাস বি, এই যে দেখো এই পাশেরটা এ প্লাস বি, একটু হাইলাইটারটা নেই, এটা কিন্তু কি এ প্লাস বি আমরা যেটা দেখাইলাম। তো আবার একটা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি আমরা, আচ্ছা সরি, আচ্ছা ওপেন বোর্ড চলে গেছে, যাক ওটা আনতেছি সমস্যা নেই, আমি আগে বুঝাই। দেখো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইটা কি হবে এ প্লাস বি হলো। এখন আবার একটা ক্লিক করলে এখানে কি হয় এ মাইনাস বি, এ মাইনাস বি ভেক্টরটা কিন্তু এইভাবে হবে। আবার একটা ক্লিক করলাম, এখন কি হয়েছে কর্ণ দুইটা আমাদের অসমান হবে, কর্ণ দুইটা কিন্তু অসমান হবে, তাহলে কর্ণ দুটো এই যে দেখো এখন কিন্তু এটা সমান হয়েছে, যে সমান যদি হয় তখন থিটার মানটা 90 ডিগ্রি হবে, থিটার মানটা কি 90 ডিগ্রি হবে, মানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে সামন্তরিকটি কি হয়ে যায় আয়তক্ষেত্র হয়ে যায়, তখন কর্ণ দুটি কি হয় হুবহু সমান হয়। এটি হচ্ছে মেইন বেসিক, যে ভেক্টরের দ্বয়ের মধ্যবর্তী কোণ বৃদ্ধি পেয়ে 90 ডিগ্রি হলে সামন্তরিকটি আয়তক্ষেত্র হয়ে যায়, তখন কর্ণ দুটি হুবহু কি হয় সমান হয়। এই যে দেখো এখন কিন্তু কর্ণ অসমান, তাহলে আবার যদি তুমি করো তাহলে কিন্তু কর্ণ সমান হয়ে যায়, তখন কিন্তু 90 ডিগ্রি হয়ে যায়। আশা করি আমি বুঝাইতে পারছি। তো দেখো এটা এটা বুঝাইতে যাই হচ্ছে আমার ওপেন পেটি ক্লোজ হয়ে গেছে, ওপেন পেটটা আবার ওপেন করি। হ্যাঁ আচ্ছা, তো আশা করি ওটা বুঝাইতে পারছি যে কিভাবে তোমার হচ্ছে ওইটা মানে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়ে যায়। তো 2 নম্বরে আমরা যাই। 2 নম্বর বলছে এ ভেক্টর একটা দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টরটি চাইছে। তো অভিলম্ব ভেক্টরটা কিভাবে বের করবা, যে দুটি ভেক্টর উভয়ের লম্ব ভেক্টর বের করতে হলে তাদের কি করতে হয় ক্রস প্রোডাক্ট করতে হয়, তাহলে এ ক্রস বি করবা, কাহিনী শেষ। 2 নম্বরে, 2 নম্বরে কি করবা তোমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর করবা। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর আশা করি সবাই পারবা, যে আই ক্যাপের সহগ তারপর জে ক্যাপের সহগ। আচ্ছা, তো এখানে দেখো আই ক্যাপ, আবার এটা দেখো এটা যদি আমরা আই ক্যাপ বলি, এটা জে ক্যাপ বললাম, তাহলে এটা কি হবে এটা কে ক্যাপ হবে। এখন সবগুলো আমরা যদি বসাই 3 1 2 2 -2 4, তারপর তোমরা কি করবা এখানে সিম্পল প্লাস আই ক্যাপ করবা, মাইনাস জে ক্যাপ করলে এভাবে, আর প্লাস জে ক্যাপ করলে উল্টা দিক থেকে। তো এইভাবে ক্যালকুলেশন করলে আশা করি তোমরা হচ্ছে ভেক্টর বের করতে পারবা, মানে গুণ করে। তাহলে ফাইনালি আমাদের আসবে 8 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ মাইনাস 8 k ক্যাপ। এটা কি অভিলম্ব ভেক্টর। এখন এখানে শর্টকাট আছে, শর্টকাটটা কি হবে, যে ভর্তি পরীক্ষা তোমার ক্রস গুণের নির্ণায়কের ব্রেক, মানে এই যে ক্রস গুণ করবা, এটা কিন্তু মানে অ্যাডমিশন টেস্টে অনেক লং টাইম লাগে। তো আমরা জানি লম্ব ভেক্টরের সাথে মূল ভেক্টরের ডট গুণফল 0 হয়। তো অপশনগুলো টেস্ট করবা। তো দেখো অপশন খ এর সাথে, মানে খ এর সাথে এর ডট গুণফল যদি করো তাইলে কিন্তু 0 হয়ে যাবে, যেহেতু ডট গুণফল দিলে তাইলে ক্ষয় সঠিক উত্তর। তো আমরা এখানে অপশন টেস্ট করব, সেটা কিসের মাধ্যমে করব শর্টকাটের মাধ্যমে করব। তোমরা ধরো অনেকে তো এইভাবে করবে যে ক্রস ক্রস গুণফল করে অনেক করবে, কিন্তু তুমি কি করবা তুমি অপশন টেস্ট করবা। তুমি এই যে কি বলছো উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর না, তো আমরা জানি কি লম্ব ভেক্টরের মূল, মানে লম্ব ভেক্টরের সাথে মূল ভেক্টরের ডট গুণফল 0 হয়। এখানে শর্টে লিখে দিই শর্টকাট, যে লম্ব ভেক্টরের সাথে লম্ব ভেক্টর এর লম্ব ভেক্টরের সাথে মূল ভেক্টরের মূল ভেক্টরের ডট গুণফল 0 হয়।
গুণফল 0 হয়। তাইলে আমরা যদি এই যে এই খ যেটা আছে না, 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, এইটার সাথে যদি আমরা ডট গুণফল করি, তাহলে ডট গুণফল করলেই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার 0 আসবে। তো 0 আসলে ওইটাই অ্যান্সার। তো দেখো আমি এখানে লিখে দিই, তাইলে 3 × 8 হইল, এরপর প্লাস 1 × -8 এরপর প্লাস 2 × -8 এটা যদি ক্যালকুলেশন করো 24 - 8 - 16, 24 - 8 - 16, দ্যাট মিনস আসে 0। যেহেতু 0 হয়েছে তাইলে আমাদের ওইটাই হচ্ছে 0 হবে। আর এই ক্রস গুণফল এটাও করতে পারো, সমস্যা এভাবে করলেই হবে। দেখো 3 নম্বরকে আমার প্রশ্নে কি বলছে যে কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসে বেগের দক্ষিণমুখী উপাংশের মান নির্ণয় করো। এগুলো অনেকে হচ্ছে মানে বুঝে না, মানে যে কিভাবে কি করবে। তো দেখো ফার্স্টে কি বলছে, 20 কিলোমিটার/বেগে পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে দক্ষিণে বইছে, তাহলে বাতাসের দক্ষিণ দিকের উপাংশ হতো। তো এখানে বাতাসের মূল বেগ আমরা যদি হিসাব করি, বাতাসের মূল বেগ ভি যদি বলি, সেটা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। 20 কিলোমিটার/আওয়ার বলা হয়েছে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে পশ্চিম অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, 60 ডিগ্রি। তাহলে দক্ষিণ দিকের সাথে উৎপন্ন কোণ কত হবে, 90 - 60, দ্যাট মিনস কত, 30 ডিগ্রি। এইটা কত হবে, এটা হবে দক্ষিণ দিকের সাথে উৎপন্ন কোণ, দক্ষিণ দিকের সাথে উৎপন্ন কোণ। তাইলে যে অক্ষের সাথে কোণ উৎপন্ন হয় সেদিকে উপাংশ হয়, যে অক্ষের সাথে কোণ উৎপন্ন হয় সেদিকে উপাংশ হয় এবং সেটা কি কস হয়। তাহলে দক্ষিণমুখী উপাংশ কি হবে, ভি কস 30, দ্যাট মিনস 20, মানে ভি এর মান কত, 20 × cos 30 মান কত, √3/2। তো ওইটা করলে তোমার ফাইনাল আনসার চলে আসবে। তো এখানে আমি ওই কথাটা লিখে দিই যে যে অক্ষের সাথে কোণ উৎপন্ন হয় সেদিকে উপাংশ হয়, সেদিকে তার উপাংশ cos। সুতরাং দক্ষিণমুখী উপাংশ, সুতরাং 30 মানে 20 × √3/2, তাহলে ফাইনাল অ্যান্সার আসবে 10√3। এটাই অ্যান্সার। তো অল্টারনেটিভ ওয়ে তো করতে পারো যে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ ধরলে দক্ষিণমুখী উপাংশটি লম্ব হিসেবে কাজ করলে, মানে শর্টে মনে রাখবা যে আমি কি বললাম, লিখলাম না, যে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ ধরলে দক্ষিণমুখী উপাংশটা কি হয়, লম্ব হিসেবে কাজ করে, দক্ষিণ উপাংশ লম্ব হিসেবে কাজ করে, লম্ব হিসাবে কাজ করে। তাহলে অ্যান্সার ডিরেক্ট কি করবো, ভি সাইন 60, যেহেতু লম্ব বলছি তাহলে বি সাইন 60 মানে হচ্ছে √3/2। তো একবার করলে 10√3। এভাবে শর্টেও করতে পারো বা এভাবেও করতে পারো, সমস্যা নেই। তো এইটা চিত্রের মাধ্যমে তোমরা চাইলে দেখতে পারো। দেখো এখানে আমরা একটু এসে দেখাই, কত 10√3 না। তো এই যে অ্যানিমেশনটা দেখো, ফার্স্ট হচ্ছে 20 নিলাম, এই যে মানে ব্লু যেটা আছে এটা নিলাম। তো এখন দেখো এখানে, আচ্ছা এটা মানে সরে গেছিল। তো দেখো ফার্স্টে আমি আবার শুরু করি, যে প্রথমে হচ্ছে যে মানে মানে 2D কম্পাস না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো এখন আমরা নীল রঙের তীর চিহ্ন দিয়ে এই যে যেটা বুঝে যেটা কি বাতাসের মূল বেগ, অর্থাৎ ভেক্টরি ভি যেটা আছে এটা 20 ডিগ্রি আমরা আঁকছি। এরপর কি বলছি, পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ না, তো এই ভেক্টরটি পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলে থাকবে না অবশ্যই। তাহলে হেলে যে থাকবে ওইটা পরবর্তী ধাপে তোমাদের দেখাই, যে এই যে দেখো এটা কিন্তু 60 ডিগ্রি কোণে হেলে আছে। তারপর সাউথ বা দক্ষিণ লেখের এখন হচ্ছে লম্ব অপেক্ষাও আমাদের হিসাব করতে হবে। তো আমাদের কাছে তোমার কিন্তু জানতে চাইছি কি দক্ষিণমুখী উপাংশ, এর মানে কি, আমরা যদি ভেক্টরের মাথা
থেকে দক্ষিণ রেখার উপর একটি টর্চ লাইটের আলো ফেলি, তাহলে যে ছায়াটা পড়বে সেটা কিন্তু দক্ষিণমুখী উপাংশ। তো উপাংশটা যদি টর্চ লাইটের আলো ফেলে সেটা কিন্তু দক্ষিণমুখী উপাংশ। আমার কিন্তু ওইটাই চাইছে, দক্ষিণমুখী উপাংশটা কি। তো এরপর দেখো আমার পরবর্তী অ্যানিমেশন আছে, এই যে দেখো এটা কিন্তু দক্ষিণমুখী উপাংশ, গোলাপি কালার দিয়ে যেটা বোঝানো হয়েছে। আমরা একটা টর্চ লাইটের আলো ফেলবো, তাহলে যেটা বের হবে ওটা হচ্ছে দক্ষিণমুখী উপাংশ। এখন একটা জ্যামিতিকে কাজে লাগে, কি করবো, পশ্চিম আর দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ কত, মানে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না। তো যদি পশ্চিমের সাথে যদি কোণ 60 ডিগ্রি হয়, তবে দক্ষিণের সাথে কত হবে, 90 - 60, 90 - 60 মানে কত, 30 ডিগ্রি। তো দেখো 30 ডিগ্রি বের করলাম। আচ্ছা, তো এখন সমকোণী ত্রিভুজটা দেখতে হবে। তো নীল রেখাটি হচ্ছে কি অতিভুজ, আর গোলাপি রেখাটি হলো কি 30 ডিগ্রির সাথে লেগে থাকা ভূমি না, এটা কিন্তু ভূমি। তাহলে কি হবে, যার কোণ তার cos 30, তাহলে কি হবে, এটা যদি ভি হয় ভি cos 30, ভি cos 30। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের পরেরটা দেখাই, এই যে অতিভুজ যদি হয় তাহলে ভি cos 30। তাহলে বাতাসে মূল বেগ, এই যে পশ্চিম অক্ষের সাথে কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে দক্ষিণ অক্ষের সাথে 90 - 60, যে অক্ষের সাথে কোণ তা হয় তার cos থিটা, তাহলে দক্ষিণমুখী উপাংশ এত। কিন্তু পশ্চিম দিকের সাথে ধরলে দক্ষিণমুখী উপাংশটি লম্ব হয়, অর্থাৎ বি সাইন 60 ডিগ্রি হয়। আমরা যে বি সাইন বিকল্পটা কিন্তু এখানে লেখা আছে, যে আমরা যে বি সাইন 60 দিয়ে করব তখন কিন্তু সেটা দক্ষিণমুখী উপাংশ লম্বভাবে আমরা করব, এই আর কি। তো এটা দেখো, এটা অ্যানিমেশনটা কেন দেখালাম, দেখো যেহেতু এটা ভার্সিটির মানে তোমাদের যেহেতু এটা ভার্সিটি এক্সাম দিবা, তো এখানে তো ক্যালকুলেটর নাই, এখানে হচ্ছে যার ভিজুয়ালাইজ, যার মানে অ্যানিমেশন পাওয়ার যার যত তীক্ষ্ণ, সে খুব ফাস্ট হচ্ছে অ্যান্সার করতে পারবে। সবাই তো আর হচ্ছে মানে খুব ফাস্ট করতে পারবে না, এই জন্য হচ্ছে এরকমের চিত্র আঁকে বুঝতে হবে। সবগুলো দেখাবো না, যেগুলো হচ্ছে খুব কমপ্লেক্স ওইগুলোই দেখাবো, সমস্যা নেই। তো দেখো এরপর হচ্ছে আমরা নেক্সটে যাই 4 নম্বরে। এটা বলছে এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মানে বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত আমরা কি জানি, যে দুটি ভেক্টরের পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফল 0 হবে। ডট গুণফল 0 করো, তাহলে কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর এটি ইকুয়াল টু কি হবে, 0 হবে। তো এ ভেক্টর আর বি ভেক্টর যদি 0 হয় তাহলে কি করবা, এখানে আই এর আই ক্যাপের সহগ কত হয়, 2a প্লাস 2 × 1 প্লাস -1 × 0, এটি ইকুয়ালস টু কি হবে, 0 হবে। তো এখানে যদি ক্যালকুলেশন করে তাহলে কি হয়, 2a প্লাস 2 = 0, দ্যাট মিনস এর মান কত আসে, এর মান হচ্ছে -1 আসে। শর্টকাটও করতে পারো, যে আই ক্যাপের সবগুলো গুণ করবা 2a, এবার যে ক্যাপের সবগুলো গুণ করবা 2, এদের যোগফল শূন্য হতে হবে না, 2 এর মান কত, -2, তবে যোগফল শূন্য হবে, সুতরাং এর মান কি, -1। লেখার দরকার নেই, এটা হচ্ছে আশা করি বুঝছো। 5 নম্বরে বলছে যে কোনো ভেক্টরের ডাইভারজেন্স দেওয়া হলে ভেক্টরটি কি। আচ্ছা, ডাইভারজেন্স দেওয়া হলে ডেল মানে নেবলা অপারেটরের সাথে ডট গুণফল করতে হবে আমাদের, কিন্তু যে এই পেশে লিখি 5 নম্বর, ডাইভারজেন্স দেওয়া থাকলে আমাদের নেবলার সাথে কিন্তু ডট গুণফল করতে হবে। এটা কি ডেলের সাথে আমাদের যে ভি ভেক্টর সেটা করতে হবে, তাইলে কি হবে, ডেল ভি এক্স বাই ডেল এক্স প্লাস মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, এখানে হবে ভি ওয়াই প্লাস ডেল ভি জেড ডিভাইডেড বাই হবে ডেল জেড। তো আমাদের এখানে কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এখন অপশন কতে কি পেলাম আমরা, x² i ক্যাপ প্লাস y² j ক্যাপ প্লাস z² k ক্যাপ। তো এইটা যদি আমরা মানে করি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাইলে কিন্তু আমরা এইটা পাবো, মানে এখান থেকে আমাদের অপশন টেস্ট করবা। এটা কি করবো, অপশন টেস্ট করবা, অপশন টেস্ট যদি করো, তাইলে আমরা এই যে প্রথম প্রথম যেটা আছে ওইটাকে আমরা ডেল বাই ডেল এক্স, দেখো ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, ফার্স্টে কি আছে 2x, তো 2x কে আমরা সরি x², অপশন টেস্ট করতেছি না, হ্যাঁ x² প্লাস ডেল বাই ডেল ওয়াই কি হবে, y², ডেল বাই ডেল ওয়াই হচ্ছে y² প্লাস ডেল বাই ডেল জেড কি হবে, z²। তো ডেল বাই ডেল x² এর মান কত, 2x হইলো, y² y এর সাপেক্ষে করলে 2 হয়, z² কে z এর সাপেক্ষে করলে হয় 2z, তাহলে 2x প্লাস এটা যদি গুণ করি তাহলে হয় 2x প্লাস 2y প্লাস 2z।
হলো, তাইলে কি এইটাই অ্যান্সার, অপশন টেস্ট আমরা করলাম 5 নম্বরে। শর্টকাট করতে পারো যে ডাইভারজেন্স মানে হলো কিন্তু আংশিক অন্তরীকরণ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো প্রশ্নে ফলাফল এক্স ওয়াই এর সাথে 2 কি গুণ আকারে আছে না, 2 কিন্তু গুণ আকারে আছে। তো ডিফারেন্সিয়েশনে পাওয়ার রুল অনুযায়ী পাওয়ার কি সামনে চলে আসে না, তো কোনো পদকে অন্তরীকরণ, কোন পদকে অন্তরীকরণ করলে 2 সামনে আসে, অবশ্যই এক্স স্কোয়ার। বুঝতে পারছি। শর্টে কিভাবে মনে রাখবা, যে দেখো এই যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, আমরা তো জানি যে ডাইভারজেন্স মানে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডাইভারজেন্স মানে হচ্ছে আংশিক অন্তরীকরণ, আংশিক আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখন এই যে দুইটা সামনে আসছে, এই যে দুইটা সামনে আসছে, এই দুই কখন সামনে আসে বলো, এই দুই কখন সামনে আসবে, যদি আমরা এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করি। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, টোয়াইজ এক্স, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে কি হয় 3x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 4x কিউব। তাইলে আমার এখানে দেখো অপশনে শুধুমাত্র এইটাই এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে টোয়াইজ এক্স হয়, এই ওয়াই স্কোয়ারে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে করি তাহলে টোয়াইজ ওয়াই হয়, জেড স্কোয়ারে যদি জেড এর সাপেক্ষে করি তাহলে টোয়াইজ জেড হয়। তো এইটাকে করলেই তো হয়, বাইগুলো তো স্কোয়ার নাই, শুধুমাত্র এইটাই স্কোয়ার আছে, এটাই কিন্তু স্কোয়ার আছে, তাহলে অপশন কি হবে, এইটাই হবে। এভাবেও মানে এত কাহিনী না করে এভাবে মনে রাখতে পারো শর্টকাট হিসেবে। তো আশা করি বুঝাইতে পারছি। আমরা এখন 5-6 নাম্বারে যাবো। দেখো 6 নাম্বার কি বলছে, যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং কে ক্যাপ অক্ষের মধ্যবর্তী কোণ কত। তো ধরবা ভেক্টরটা, ধরি ভেক্টরটা এ ক্যাপ প্লাস 2, এই ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন এবং কে 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 ভেক্টর অক্ষ বরাবর একক ভেক্টর কি বি ভেক্টর ইকুয়াল টু কে ক্যাপ, তাহলে আমরা কি জানো মধ্যবর্তী কোণ দিয়ে বের করতে পারবো না। তাই 6 নাম্বার আমি লিখে দিই। দেখো ফার্স্টে এ ভেক্টর ধরবা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এরপরে বি ভেক্টরকে আমরা কে ভেক্টর ধরবো, তাহলে ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ডট গুণফল থেকে আমরা কি জানি cos থিটা ইকুয়াল টু, সূত্র এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান হলো। তো এ ডট বি করলে কত হয় আমাদের, ওইটা করবা। দেখো কি হয় 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 প্লাস কি ক্যাপের সহগ আছে নাই, তাইলে হচ্ছে এখানে কত হবে, এখানেও কিন্তু হবে তোমার 0 ইন্টু 1, 0 ইন্টু 1 ডিভাইডেড বাই এই ভেক্টরের মান বের করবা, তাহলে এখানে কি হয় √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর এইটার মান আসে √1 স্কোয়ার। তো থিটা ইকুয়াল টু কত ইনভার্স 0, মানে হচ্ছে কত π/2, থিটা ইকুয়াল টু আনসার কত π/2। শর্টকাটে কিভাবে করতে পারো, যে শুধুমাত্র আই ক্যাপ মানে কি এক্স অক্ষ এবং জে ক্যাপ কি ওয়াই অক্ষ, তাইলে যেহেতু আই ক্যাপ আছে আর জে ক্যাপ আছে, তাইলে ভেক্টরটা কোন সমতলে অবস্থিত, অবশ্যই এক্স ওয়াই সমতলে অবস্থিত, এটা কিন্তু এক্স ওয়াই সমতলে অবস্থিত, যেহেতু আই ক্যাপ আছে আর জে ক্যাপ আছে। তো এক্স ওয়াই সমতলে যদি অবস্থিত হয়, আমরা কি জানি জেড অক্ষ বা কে ক্যাপ সবসময় এক্স ওয়াই সমতলের উপর লম্ব হয়। আমি কি বলছি, যে আমরা কি জানি যে এক্স অক্ষ মানে এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই সমতলে আমরা কি জানি যে জেড অক্ষ বা কি ক্যাপ যেটা থাকবে সেটা অবশ্যই কি হবে লম্ব হবে। এভাবে এক্স ওয়াই সমতলে ওটা কিন্তু লম্ব হয়, থ্রি হইলে আরো ভালো হইতো। তো এইভাবে মনে রাখতে পারো যে যেহেতু এক্স ওয়াই সমতলে জেড অক্ষ বা কি ক্যাপ সবসময় এক্স ওয়াই সমতলের উপর কি লম্ব হয়, এটা মনে রাখলেই হবে আনসার। এখানে লিখে দিই আমি যে শর্ট যে জেড অক্ষ বা কে ক্যাপ সব সময় এক্স ওয়াই সমতলের এটা শর্টেও তোমরা মনে রাখতে পারো। 7 নম্বরে যাই আমরা। 7 নম্বরে আমাদের কি বলছে, যে দুটি বলের লব্ধির মান হচ্ছে 8 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির
ছোট বলটির, আচ্ছা এই জায়গায় এটা কত 6 নাম্বার ছিল, 6 নাম্বার ছিল, একটা অ্যাড করে রাখছিলাম। হ্যাঁ দেখো, এটা যাই নেক্সটে। হ্যাঁ, দুটি বলের লব্ধির মান 8 নিউটন এবং বল দুটির মধ্যে ছোট বলটির মান 6 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বলটির মান কত? তো ধরি 7 নাম্বারে আমরা ধরবো যে ছোট বল যেটা সেটা হচ্ছে P 6 নিউটন, আর বড় বল হচ্ছে কি কিউ। লব্ধি আর ইকুয়াল টু কত? 8 নিউটন। এটা কি ছোট বল, এটা কি, আর লব্ধিকে আর ইকুয়াল টু 8 নিউটন। বলা হয়েছে লব্ধি আর ছোট বল পি এর সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে থিটার মান কত? থিটার মান কিন্তু 90 ডিগ্রি। তো লব্ধির সূত্র অনুযায়ী আমরা কি জানি, আহ, লব্ধির সূত্র অনুযায়ী আমরা কি জানি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। তো আর পি কি হয়? লম্ব হয়। তা আমরা ভেক্টর ত্রিভুজের সূত্র বা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি না? মানে এটা তোমরা চিত্রেও আঁকতে পারো। দেখো দুটি বলের লব্ধির মান কত বলছে 8, বল দুটির মধ্যে ছোট বলটির মান 6 নিউটন এবং এটি লব্ধি বরাবর কি করে, বড় বলটির মান কত? দেখো লব্ধি কত আর বলছে, তো লব্ধি যদি আর হয় এবং এটা কি বলছে, লব্ধির মান 8, বল দুটির মধ্যে ছোট বলটির মান 6 নিউটন এবং এই যে 6 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর কি করে, আচ্ছা লব্ধি বলের তাহলে লম্ব বরাবর কি ক্রিয়া করবে, কোনটা? ছোট বলটা, এবং সেটার মান কত? 6 নিউটন। আচ্ছা 6 নিউটন হইলো, বড় বলটির মান কত? তাইলে এইটা যদি 6 হয় বড়, এটাকে আমরা যদি কিউ বলি, এখন এই মানটা চাইছে, এখন এই মানটা তুমি কিভাবে করতে পারো, এক্সিস্ট ট্রান্সফরমেশন করেও করতে পারো। দেখো এইভাবে 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 এই যে ভেক্টরটাকে এই দিকে মুভ করতে পারো, মুভ করলে তারা পিথাগোরাস করে করতে পারো। আমি বুঝতে পারছি, এভাবে করতে পারো। অতিভুজ স্কোয়ার টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু তখন এই যে আলফা কিন্তু 90 ডিগ্রি, আলফা মানে কত? 90 ডিগ্রি। বুঝতে পারছি? তো আমরা দেখো এখন করি, পি সমকোণী ত্রিভুজের লম্ব বড় হচ্ছে কিউ। আচ্ছা, তো এখন আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তো আর এর মানে এখানে বসাবা 8 স্কোয়ার, পি এর জায়গায় 6 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 × পি এর মান হচ্ছে 6 ইন্টু কিউ এর মান তো জানি না, ইন্টু কস আলফার মান কত? 90 ডিগ্রি বসাবা। এখান থেকে ক্যালকুলেশন করবা, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের একটা ভ্যালু আসবে। তো আমি বলবো এটা এভাবে করো না তোমরা, এভাবে মানে করো না, তোমার পিথাগোরাস দিয়ে করবা শর্টকাটে। শর্টকাট শর্টকাটে এটা করবা। দেখো আমি কি লিখি, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা কিউ স্কোয়ার ইকুয়াল টু পি এর মান 6 স্কোয়ার প্লাস আর এর মান কত? 8 স্কোয়ার। তাইলে কিউ এর মান কত হয়? 100, বা কিউ এর মান হচ্ছে 10 হয়। এত কাহিনী করার দরকার নেই, এইভাবে করে ফেলো যে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন আমরা তোমার হচ্ছে এই যে যেহেতু লব্ধি একটি বলের সাথে কি লম্ব, তার মানে কি এটি সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তো আমরা জানি কি 3, 4, 5 এর ট্রিপলেট জানি না? ধরো 3, 4, 5, এখন যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 6, 8, 10। তাহলে তোমার একটা দেওয়া আছে 6, আর একটা দেওয়া আছে 8, আর একটা কত হবে? 10। এটা আরো শর্টকাটে মনে রাখতে পারো, শর্টকাট যে ট্রিপলেট, মানে যদি কখনো 3, 4, 5 দেওয়া থাকে সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে তুমি 6 আর 10 পাবা। ধরো আবার 6 আর 10 দেওয়া আছে, তাহলে তুমি ভাগ করবা, তখন 3, 4, 5 হবে। মানে এটা হচ্ছে ওই যে পিথাগোরাসের ফরমেশন। আর এটা কি করলাম আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার এভাবে দিয়ে করলাম। এখন এটা দেখো, এই আরেকটা বিষয় দেখাই যে প্রথমে আমরা পি ভেক্টরটা নিলাম, এখানে আমরা প্রথমে পি ভেক্টরটা 6 নিউটন নিলাম। এরপরে আমরা কি বলছে, পি ভেক্টরটা আর এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, পরে কি হয়েছে, এখন আমাদের এই যে অতিভুজটা এটাই বের করতে হবে। আচ্ছা, পরে দেখো এখন চমৎকার সমকোণ ত্রিভুজ যার ভূমি 6 এবং লম্ব কত? 8। এবার রুট করবা,
রুট করলেই আমাদের ফাইনালি বের হয়ে যাবে। এবং 3 4 5 পিথাগোরাসের ট্রিপলেট 3 ইন্টু 2 মানে 4 ইন্টু 2 5 মিনিট তো শর্টকাটে করতে পারো। যে ছোট বল পি 6 নিউটন, লব্ধি হচ্ছে আর 8 নিউটন, এবং আর ছোট বল পি এর সাথে লম্বভাবে ক্রিয়া করে, যেহেতু আর ভেক্টর আর পি ভেক্টরের সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব গঠন করে, তাহলে বড় বল কিউ হচ্ছে অতিভুজ। সুতরাং কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাই কিন্তু আমি লিখছিলাম যে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আশা করি অ্যানিমেশনটা বুঝতে পারছো। তো আমি এখানে যে চিত্র রাখছি এই জায়গায় মানে একটু ভুল করছি। আচ্ছা, এটা তোমরা একটু সিম্পলিফাই করে নিও, এখানে আর কি বুঝে বুঝে আঁকতে হবে, তাইলে আর কি তোমরা বুঝো কোনটা অতিভুজ কোনটা কি। 7 নাম্বার গেল, আমরা 8 নাম্বারে যাই। 8 নাম্বার বলছে যে পি ভেক্টর দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের কিউ ভেক্টর দেওয়া আছে, বলছে একটি সামান্তরিক দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিক ক্ষেত্রফল কত। তো সন্নিহিত বাহু নির্দেশ করলে অবশ্যই তোমরা কি করবা, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর করবা। আর যদি কর্ণ নির্দেশ করে তখন কিন্তু হাফ চলে আসে, এটা খেয়াল রাখো। সন্নিহিত সন্নিহিত হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করবা সামান্তরিকের ক্ষেত্রে। আর যদি সামান্তরিকের হচ্ছে কর্ণ নির্দেশ করে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করবা। তো এখন সন্নিহিত বলছে না, তাহলে সন্নিহিত করলে আমরা কি করব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করব। তারপর যে মানটা বেরোবে ওটাকে আমরা হচ্ছে মান বের করে আমাদের শেষ হয়ে যাবে। তো আমি এখানে লিখে দিই, তোমরা মিলে নিও। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মানগুলো বসে 1 -1 1, তারপর হচ্ছে 1 1 -1। যদি করো আই ক্যাপ ইন্টু কি হয় 1 -1 মাইনাস জে ক্যাপ নিলাম -1 -1 প্লাস কে ক্যাপ নিলাম 1 -1। তো ফাইনালি ক্যালকুলেশন করলে আসবে 0 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটার মান বের করবা, মান তো বের করতে পারো আশা করি, রুট করবা, তাইলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত হয়, 4 আর 4 কত 8, তাহলে √8। 4 দুগুণে কত 8, 4 রুট করলে হয় 2, 2√2। এভাবে কিন্তু হাতে হাতে ক্যালকুলেশন করবা, যদি ভার্সিটি হাতে হাতে অবশ্যই তো করতে হবে। গেল, এটা শর্টকাট আর দরকার নেই, এটা তো এভাবেই করো। 9 নম্বরে বলছে দুটি ভেক্টরে এ ভেক্টর ও বি ভেক্টরের মান সমান এবং তারা পরস্পরের মধ্যে থিটা কোণ তৈরি করলে লব্ধির মান কত। আচ্ছা, কি বলছে যে মান সমান, তো আমরা এটা একটু করি এবং পরে আমরা শর্টকাটে করব। এখানে যেহেতু জায়গা নাই, আমাদের একটা পেজ মাস্ট অ্যাড করা লাগবে। 9 নম্বর কি বলছে যে মান সমান। আচ্ছা, তাইলে আমরা ধরি 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 এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু বি। লব্ধির সূত্র আমরা কি জানি, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থিটা। তো আমরা তাহলে আর বের করি একবারে, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস থিটা। 2p স্কোয়ার একবারে যদি কমন নেই, 1 প্লাস কস থিটা একবারে 2p স্কোয়ার হচ্ছে কমন নিয়ে নিছি। তো ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা জানি 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 কজ স্কোয়ার থিটা বাই 2, 2 কজ স্কোয়ার থিটা বাই 2। আমরা আর একটা সূত্র জানি 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সাইন স্কোয়ার থিটা বাই 2 লাগবে না, তারপর দেখাইলাম। দেখো, তো এখন আমরা যদি এটা ইনপুট দেই, তাইলে রুট ওভার 2p স্কোয়ার ইন্টু 2 কজ স্কোয়ার থিটা বাই 2 হলো। তাহলে কি হবে এখানে 4p স্কোয়ার কজ স্কোয়ার থিটা বাই 2। তো আমরা যদি করি 2p cos থিটা বাই 2, যেহেতু p ইকুয়াল টু কি
এ, তাহলে উত্তর কি হবে আমাদের? 2a cos থিটা বাই 2, টয়েস এ cos থিটা বাই 2, আমাদের কিন্তু এইটাই যাইছে। তাহলে আমাদের কিন্তু এটাই এসেছে যে 2a cos থিটা বাই 2, এটা আমরা বের করলাম আমার নাম্বারে। এখন এটা কি এত বড় করে করবো? এটা তো শর্টকাট মনে রাখতে হবে না? শর্টকাট কি করবা, যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি সবসময় 2a cos থিটা বাই 2 হয়, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলেশন মুখস্থ রাখবা অবশ্যই। এই যে যেটা আমরা করলাম এইটাই শর্টকাটে মনে রাখবা, শর্টকাট শর্টকাট হিসাবে মনে রাখবা যে দুটি অবশ্যই হইতে হবে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি সবসময়, অবশ্যই দুটি সমান মানের ভেক্টরের লব্ধি হতে হবে, অবশ্যই দুটি সমান মানের, অবশ্যই দুটি সমান মানের কি হতে হবে? আহ, লব্ধি হতে হবে, লব্ধি, ওই তো লব্ধি 2a cos থিটা বাই 2 হতে হবে, যাক হতে হবে, এটা শর্টকাট হিসেবে মনে রাখবা। 10 নম্বরে আমরা যাই পরেরটায়। এ ডট বি ইকুয়াল টু 0 হলে কোনটি সঠিক? এটা তো খুবই সুন্দর একটা প্রশ্ন, সবাই পারে যে এ ডট বি ইকুয়াল টু 0 সেটা পরস্পরের সাথে লম্ব হয়। যদি না পারো তাইলে, যেহেতু খুব বেসিক প্রশ্ন না এইগুলো কিন্তু আসে এবং এগুলোই সবাই পারে না, রিটেনে যদি ধরো আসলো, তখন আমরা কি জানি এ ডট বি ইকুয়াল টু ডট গুণের মানে শর্ত অনুযায়ী এ ডট বি ইকুয়াল টু আমরা কি জানি এ বি কস থিটা, এ বি কস থিটা, যেহেতু এ ডট বি তাহলে এ বি কস থিটা ইকুয়াল টু কি, মানে যেহেতু এ ডট বি এটি ইকুয়াল টু কি 0, তাইলে আমরা কি বলতে পারি যে এ বি কস থিটা, এ বি কস থিটা এইট ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে যেহেতু ভেক্টরের মান শূন্য তাই কস থিটা ইকুয়াল টু কি হবে? 0 হবে, যেহেতু ভেক্টরের মান কি শূন্য, তাহলে কস থিটা ইকুয়াল টু 0 হবে। তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স 0 মানে হচ্ছে থিটার মান কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ কি পরস্পর লম্ব, অর্থাৎ পরস্পর কি তারা লম্ব। 10 গেল। 11 নম্বরে বলছে যে কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টরের অপেক্ষক কার্ল হলো কি? তো এইটা ফাইনাল আনসার গ হবে। এখানে আমি একটু বলে দিই বিস্তারিত ব্যাখ্যা, যে গ্রাডিয়েন্ট হলো একটা স্কেলার ফাংশনের সাথে ডেল ফাংশনের, মানে ডেল অপারেটরের সাথে গুণন। তাহলে গ্রাডিয়েন্ট কি তোমার হচ্ছে, আচ্ছা এইগুলো লিখে দিবা 11 নম্বরে, তাহলে তোমাদের সুবিধা হবে। যে গ্রাডিয়েন্ট হলো গ্রাডিয়েন্ট হলো স্কেলার ফাংশনের সাথে ডেল অপারেটরের সাথে সাধারণ গুণন, সেটা হলো ডেল, এই মানে ডট গুণ ডাইভারজেন্স। আচ্ছা গ্রাডিয়েন্ট ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে ডট, সরি ডাইভারজেন্স। আচ্ছা ডাইভারজেন্স হলো একটি ভেক্টরের ফাংশনের সাথে ডেল অপারেটরের ডট গুণ। মনে রাখবা ডাইভারজেন্স মানে ডট, তাহলে কি হবে? ডট, যেহেতু ডি আছে ফার্স্টে তাহলে ডট। এবার মনে রাখতে অনেকে এগুলো বুঝে না কোনটা ডট কোনটা ক্রস হবে, তাহলে এটা ভি ভেক্টর। আর গ্রাডিয়েন্ট মানে কি, আমরা যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতাম না এটা ম্যাথে, ডেল বাই ডেল এক্স, ধরো যেটা একটা ভেক্টর দেওয়া থাকতো সামথিং, আবার ডেল বাই ডেল ওয়াই একটা ভেক্টর দেওয়া থাকতো, তারপর ডেল বাই ডেল জেড একটা ভেক্টর দেওয়া থাকতো। ডাইভারজেন্স মানে আমরা ডট গুণ বলি। আর কার মানে কি? কার মানে হচ্ছে ধরো ক দিয়ে শুরু না, মনে করে রাখবা ক্রস, ডাইভারজেন্স মানে ড দিয়ে শুরু তাহলে ডট, আর কার মানে হচ্ছে একটা ফাংশনের ডেল অপারেটরের সাথে ক্রস গুণ, তাহলে সেটা কি হবে? ক্রস হবে, কার ক্রস, সরি ভুলটা ডট দিয়ে ফেলাইছি, এটা কিন্তু ক্রস হবে। তো এইটা মনে রাখো, এটা আমি একটু বক্স করে দিলাম। আচ্ছা তো এটা আমরা বক্স করে দিলাম। এরপরে আমাদের 12 নম্বরে যাই।
তো এটা এটা ফাইনাল আনসার তো বুঝছো আশা করি যে মানে কাল কেন হইলো, কারণ হচ্ছে তাইলে কি হবে, ক্রস হবে। তো কোনটার ভিতর ক্রস আছে, এটার ভিতর ক্রস আছে। 12 নম্বর বলছে একটি ভেক্টর এ ভেক্টরকে একটি অক্ষের সাপেক্ষে থিটা কোণ করে খাতায় আঁকা হয়েছে, নিচের কোনটি ভুল। মানে ধরো এখানে 12 নম্বরের ওই চিত্রটা উঠে নাই যেহেতু, তাই তোমাদের মানে বুঝতে পারতেছি না। চিত্রটা তোমরা একটু দেখো, ওখানে তো সলভ থাকবেই। তো এখানে হচ্ছে ধরো যেহেতু আমাদের 12 নম্বরে ভেক্টর উপাংশগুলোর মান এক্স ইকুয়াল টু ছিল এ কস থিটা এবং এ ওয়াই ইকুয়াল টু কি হবে, এ সাইন থিটা। এই উপাংশগুলো পরস্পর কি লম্ব, এই উপাংশগুলো পরস্পর লম্ব। তো মূল ভেক্টরের মান বের করতে হলে পিথাগোরাসের সূত্র আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এ ইকুয়াল টু কি হবে, রুট ওভার এক্স এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। অথবা ভেক্টর রূপে আমরা কি বলতে পারি যে এ ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। কিন্তু শুধুমাত্র সাংখ্যিক মান সরাসরি কিন্তু যোগ করা যায় না, তাহলে এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু কত, এইটা কি তাইলে ভুল? মানে আমরা তো ধরো এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এভাবে আমরা যোগ করা যায় ভেক্টর, এভাবে যোগ করা যায়। কিন্তু এটা এটা কি করা যায়, এটা কিন্তু সাংখ্যিক একটা মান, তো সাংখ্যিক মান কিন্তু সরাসরি আমাদের যোগ করা যায় না। সাংখ্যিক মান সরাসরি যোগ করা যায়। আচ্ছা, তো এবার আমরা পরেরটায় যাই, এটা মনে রাখো। এবার 13 নম্বরে, 13 নম্বরে কি বলছে, এই চিত্রটা উঠেছি আমি যে এ ইকুয়াল টু পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর এইদিকে, আবার আর এইদিকে পি, এইটা এইভাবে দেওয়া আছে। তো আমাদের বলছে চিত্রে আর ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমীকরণটি সঠিকভাবে উপস্থাপন করে। আচ্ছা, মানে এই যে এই সমীকরণটা কোন চিত্রে সঠিকভাবে উপস্থাপন করে। তো এটা আমাদের অ্যান্সার তো ডি হবে। দেখো কিভাবে ডি হবে, আমরা বুঝলাম যে ভেক্টর বিয়োগকে আমরা যোগের মাধ্যমে প্রকাশ করতে পারি না। দেখো কিভাবে আমরা করতে পারি যোগের মাধ্যমে প্রকাশ। 13 নম্বরে আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। আচ্ছা, অর্থাৎ পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর আমরা যোগ, মানে কিউ মাইনাস কিউ ভেক্টরকে ত্রিভুজ বা সামুদ্রিক সূত্রে যোগ করতে হবে। তো ত্রিভুজ সূত্র অনুযায়ী পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর যদি একই ক্রমে থাকে, তবে বিপরীত ক্রমের লব্ধি কি হবে, আর হবে। অথবা কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু কি পি ভেক্টর, অথবা কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু কি পি ভেক্টর। তাহলে ফাইনাল কি কি হবে, কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু কি পি ভেক্টর। তো এইটাই কিন্তু ফাইনাল অ্যান্সার হবে। আমি আশা করি বুঝছো তোমরা যে ফার্স্টে আমরা কি করবো, ভেক্টর বিয়োগকে আমরা যোগের মাধ্যমে প্রকাশ করবো, এবং সেটা কি আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। অর্থাৎ পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর মানে মাইনাস, বিপরীত ভেক্টর মানে কি মাইনাস কিউ ভেক্টর। তো মাইনাস কিউ ভেক্টরকে ত্রিভুজ বা সামুদ্রিক সূত্রে যোগ করতে হবে। এখন ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর যদি একই ক্রমে থাকে, তবে বিপরীত ক্রমে লব্ধি হবে আর ভেক্টর, অথবা কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু কি হবে পি ভেক্টর। এভাবে আমরা মিলাইতে পারি। 14 নম্বর যাই। 14 নম্বরে আমাদের বলছে যে এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর একই সমতলে হলে এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল টু কত হবে, ডিরেক্ট জিরো হবে। এটা আশা করি সবাই পারো, এটা তো আমি সূত্র মানে ডিরেক্ট সূত্র হিসেবে ফর্মুলা হিসেবে মনে রাখছিলাম যে বি ভেক্টর ক্রস কি ভেক্টর ডট, মানে তিনটা আছে না যে কার্লের, এ ডট বি ক্রস সি, তার বি ডট এ ক্রস সি, এগুলো সব জিরো হয়। তো এখন আমরা কি জানি, বি ভেক্টর আর সি ভেক্টর এমন একটা নতুন ভেক্টর তৈরি করে যা কি করে, বি ভেক্টর আর সি ভেক্টর সমতলের উপর কি লম্ব। যেহেতু এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর একই সমতলে আছে, তাই বি ভেক্টর ও সি ভেক্টর দ্বারা সৃষ্ট নতুন ভেক্টরটি সমতলের উপর কি হবে, লম্ব হবে। তাই লম্ব যদি হয় মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। লম্ব যদি হয় 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে ডট গুণফল কত হয়, ডট গুণফল 0 হয়। আশা করি বুঝাইতে পারছি। তো এবার আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে 15 নম্বর। 15 নম্বর আমাদের কি বলছে যে ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত, দৃষ্টান্ত নয় কোনটি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি। এটা কিন্তু ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত নয়, এটা মনে রাখো।
মানে পাখির ওড়া, এই যে পাখির ওড়া এটাও তো ভেক্টর বিভাজন। যেমন পাখির ওড়া, ওই যে আমরা এইভাবে পাখি এগিয়ে ভেক্টর পড়ছিলাম না, যেখানে এই বরাবর হচ্ছে 2f cos থিটার কারণে পাখি হচ্ছে সামনের দিকে এগিয়ে যায়। তারপর হচ্ছে নৌকার গুণ টানা, নৌকার আমরা যে গুণ টানছিলাম দুই পাশ থেকে, ঠিক আছে, দুইটা মাঝে, তো এখানেও তো ভেক্টরের উপাংশ থাকে। আবার হচ্ছে লন রোলার ঠেলা, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। ওই যে এইভাবে করছিলাম না, লন রোলারের কনসেপ্ট আমরা ইউজ করছিলাম। আপাত ওজন উপরের দিকে কমে যায়, আর হচ্ছে ঠেলার ক্ষেত্রে তো আপাত ওজন কি হয়, বেড়ে যায়। এটা হচ্ছে টানা, টানা সহজ কারণ কি আপাত ওজন কমে যায়, আর ঠেলার ক্ষেত্রে আপাত ওজন বেড়ে যায়। এই জন্য হচ্ছে তোমার লন রোল টানা অপেক্ষা ঠেলা সহজ। আচ্ছা, ঠেলা অপেক্ষা টানা সহজ কি বলি? তারপর বলছি চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, তো এটা কিন্তু ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত নয়। পরে আমরা যাই 16 নম্বরে। আমাদের বলছে 10 ml 0.1 H2SO4 দ্রবণে 20 ml 0.05 KOH দ্রবণ যোগ করলে মিশ্রণটি কোন প্রকৃতির? এই টাইপের ম্যাথ আসছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে তুল্য সংখ্যা দিয়ে করবা, তুল্য সংখ্যা আশা করি পারো। তো এখানে তোমার হচ্ছে অম্ল ও ক্ষারের তুল্য মাত্রা বা মিলি ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট বের করে কিন্তু আমাদের তুলনা করতে হবে। দেখো আমি লিখি যে এম ইকুইভ্যালেন্ট লিখবো, তোমরা কি বুঝবে যে অম্ল ক্ষারের তুল্যমাত্রা বা মিলি ইকুইভ্যালেন্ট আমরা বের করব। তো অ্যাসিডের ক্ষেত্রে মানে H2SO4 এর ক্ষেত্রে, H2SO4 এর ক্ষেত্রে এম অফ ই ইকুইভ্যালেন্ট ভি ইন্টু এন করবো। তাহলে ভি ইন্টু এন যদি করি, ওখানে কত দেওয়া, 10, 10 দেওয়া H2SO4 এর ক্ষেত্রে, এবং এন কত দেওয়া, এন দেওয়া হচ্ছে 0.1, এন হচ্ছে 0.1। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, খেয়াল রাখো, তাহলে এটা আমাদের 1 আসবে, হলো 1। আচ্ছা, এখন ক্ষারের ক্ষেত্রে এটা তো H2 সুপার অ্যাসিড, ক্ষারের ক্ষেত্রে ক্ষার কি KOH, KOH, এইটা কিন্তু কি অ্যাসিড, আর এইটা KOH মানে কি বেস। আচ্ছা, তো KOH এর ক্ষেত্রে আমরা KOH কে এটা এক অম্লীয় ক্ষার, তাইলে এখানে কি হবে, M ইকুয়ালস টু N হবে। আচ্ছা, এখানে লিখি যে KOH একটি এক অম্লীয়, এক অম্লীয় ক্ষার। সুতরাং তাইলে এখানে কি হবে, তাই এর এম ইকুয়ালস টু এন হবে, এম ইকুয়ালস টু এন হবে। বুঝতে পারছি আমি কেন করছি? দেখো এন কিন্তু নর্মালিটি, নর্মালি তো আমরা শর্টকাট এটা করতেছি, তোমরা খেয়াল রাখো যে কি করি, মানে কিভাবে কোন প্রসিডিউরের আগে এটা খেয়াল রাখবা। তো তাইলে এম অফ ইকুইভ্যালেন্ট আমরা যদি বের করি একবারে শর্টকাট করে, তাহলে ভি ইন্টু এন, আবার সেম কি ভাই 20 ইন্টু কি হচ্ছে ক্ষেত্রে কি 0.05, ওখানে আমার ওইটা দেওয়া। আমরা যদি এখন এটা একটু ক্যালকুলেশন করি, এটা হাতে হাতে করবা, হাতে হাতে করলে আমাদের 20 ইন্টু 0.5, আচ্ছা 10 ওই পেশে নিলে তাহলে 5 ইন্টু টু দি পাওয়ার -2, হ্যাঁ, তাইলে এটা আসবে 1, 1। আচ্ছা, আবার শিওর হই, হাতে হাতে করবো, 20 ইন্টু 0.05, হ্যাঁ 1 আসে। আচ্ছা, যেহেতু অ্যাসিড ও ক্ষারের ই কত, এম, এম ইকুইভ্যালেন্ট আর এইটার এম ইকুইভ্যালেন্ট কত সমান আসছে, যেহেতু অ্যাসিড ও ক্ষারের এম ইকুইভ্যালেন্ট সমান, তাই এরা পরস্পরকে কি করবে, সম্পূর্ণরূপে প্রশমিত করবে। তো প্রশমিত করলে তারা কি হবে, নিরপেক্ষ হবে। তাইলে তারা কি হবে, নিরপেক্ষ হবে। এখানে লিখে দেবা যেহেতু অ্যাসিড সুতরাং তারা সুতরাং তারা কি হবে, নিরপেক্ষ হবে। 16 নম্বরে এটা শর্টকাটও মনে রাখতে পারো যে তোমরা ডিরেক্ট দেখো 10 ইন্টু 0.1 না, এই যে 10 ইন্টু 0.1 গুণ করবা, আবার 20 ইন্টু 0.5 গুণ করবা শর্টকাটে, গুণ করবা 1 আসে,
20 ইন্টু 0.05 করবা, 1 আসে। যদি 1 না আসে, সমান না হইতো, তাইলে তোমার হচ্ছে নিরপেক্ষ হইতো না, সুতরাং নিরপেক্ষ। নিরপেক্ষ। 17 নম্বর আমাদের কি বলছে, 17 নম্বরে যাই, যে 2h2s প্লাস SO2 প্লাস 2h2 প্লাস 2s বিক্রিয়া ক্ষেত্রে কোনটি সত্য, এটা কি হয়, H2s জারিত হয়। তো এখন আমি বলি যে জারণ মানে কি, ইলেকট্রন ছাড়া। তো ইলেকট্রন ছাড়া মানে কি, জারণ মান বৃদ্ধি পাওয়া। H2s যৌগে সালফারের জারণ মান কত হয়, -2 হয়। তো বিক্রিয়ার পর উৎপাদ হিসেবে উৎপন্ন শুধু সালফারের জারণ মান কত, 0। তাইলে -2 থেকে বেড়ে কত হয়েছে, 0 হয়েছে, তার মানে কি, জারণ হয়েছে। আমি বুঝতে পারছি, জারণ মানে ইলেকট্রন ছাড়া ছড়ানো, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছড়ানো বা জারণ মান বৃদ্ধি পাওয়া। তো H2S যৌগে সালফারের জারণ মান কত, H2S এ সালফারের H2S এ সালফারের জারণ মান কত, -2। আচ্ছা, তো বিক্রিয়ার পর উৎপাদ হিসেবে উৎপন্ন শুধু সালফারের জারণ মান কত, বিক্রিয়কের পর উৎপাদ হিসেবে সালফারের জারণ মান হবে 0। তাহলে -2 থেকে কত হয়েছে, 0 হয়েছে। তো -2 থেকে যদি 0 হয়, তাহলে এটা কি হয়েছে, এটা জারিত হয়েছে। জারিত হয়েছে, গেল 17 নম্বর। এখন 18 নম্বরে আমরা যাই। 18 নম্বরে বলছে যে V1 V1 ml, তা 2 মোলার HCl, তারপর হচ্ছে 2V1/3 1 মোলার HNO3 দ্রবণীকে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের মানে H+ এর ঘনমাত্রা নির্ণয় করছে। তো দেখো বিস্তারিত কিভাবে করবা। 18 নম্বর, মিশ্রণের ঘনমাত্রা S equal to total moles টোটাল ভলিউম। টোটাল মোলস কত আমাদের, মোট মোল সংখ্যা তো আমাদের বের করতে হবে। আচ্ছা, মোট মোল সংখ্যা কিন্তু আমাদের এখানে বের করতে হবে। তো বের করি মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা যদি আমরা বের করি, V1 × 2 দিবা, V1 × 2 সূত্রে ফেলাই করতেছে কিন্তু একবারে খেয়াল করো। তারপর 2V1/3 × 1, তারপর হচ্ছে ইন্টু 1। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আসে 8V1/3। আচ্ছা, তো মোট আয়তন আমাদের ক্যালকুলেশন করতে হবে। মোট আয়তন ইকুয়ালস টু V1 প্লাস 2V1/3, দ্যাট মিনস হচ্ছে 5V1/3। মানে যা যা বের করা লাগে আমি কিন্তু বের করে নিচ্ছি। এখন মিশ্রণের ঘনমাত্রা ওই এস এর, এই যেটা যেটা বের করছি না, এটা হচ্ছে তোমরা এস এর এখানে ইনপুট দিয়ে দেবে, তাইলে ফাইনাল অ্যান্সার বের হয়ে যাবে। তো ফাইনাল অ্যান্সার আমরা যদি এখানে মানে কি করবা, জাস্ট এই মান দুইটা, এই যে 8V1/3 এটা হচ্ছে মোট মোল, আর হচ্ছে 5V1/3 এই দুইটা হচ্ছে এখানে ইনপুট দেবা। এই যে, ঠিক আছে, এখানে ইনপুট দিলি, তাইলে ফাইনাল অ্যান্সার এস এর মান কি হবে, আমি এখানে লিখে দিই যে কি হলো, এস এর মান পাবা হচ্ছে 8V1/3 ডিভাইডেড বাই 5V1/3, 8V1/3 ডিভাইডেড বাই 5V1/3। তাইলে কাটাকাটি করে একটু ক্যালকুলেশন করলে, তাহলে V1/V2 বাদ গেলে ফাইনালি থাকবে 8/5 থাকবে। 8/5 দ্যাট মিনস হচ্ছে 1.6 মোলার। কইরো হাতে হাতে, তাহলে তো সুবিধা হয়। দেখো এটা শর্টকাটে কিভাবে মনে রাখবা, মানে হাতে ক্যালকুলেশন কিভাবে করবা, যে দেখো 8/5, 8/5 কে মুখে মুখে দশমিকে নিতে হলে কি করতে হবে, এই যে 8/5 এটাকে আমরা হচ্ছে মুখে মুখে ধরো দশমিকে নিতে চাই, তাহলে কি করতে হবে, উপরে 2 দ্বারা গুণ করো, এখানে 2 দ্বারা গুণ করো, কত হয়, 8×2 = 16/10, 16/10। তো এটা একবারে কিন্তু আমি ডিরেক্ট 1.6 বলতে পারি। 10 মানে হচ্ছে ওই যে 1/10 মানে হচ্ছে 0.1,
তাহলে একবারে করতে পারি কিন্তু আমরা, দেখছো যে 8 × 2 ডিভাইডেড বাই 8 × 2 ডিভাইড বাই 5 × 2, 10/16, 10/16 যদি করি তাহলে একবারে করতে পারি। মানে তোমরা অনেকে মেইন কথা হচ্ছে 8/5 দেখে কনফিউজ হয়ে যায়, আল্লাহ আল্লাহ এটা কি করবো, আমি তো পারতাছি না, 8 5 দ্বারা ভাগ করো। আমার কথা হচ্ছে তুমি এখানে 2 দ্বারা গুণ করো না, এখানে 2 দ্বারা গুণ করো না, কত হয়েছে 8 × 2 = 16, 16 ডিভাইড বাই কত হয়েছে 10 হয়েছে, তাহলে 10 মানে কত 0.1, তো এটা তো সবাই জানে, তাহলে 1.6 হবে, শেষ হ্যান্ড ক্যালকুলেশন। এগুলোই তোমরা পারো না, এটা তো আমারই কিছু একটা কঠিন না। 19 নম্বরে যাই। 19 নম্বরে বলছে যে লঘু H2SO4 এর উপস্থিতিতে 0.10 মোলার FeSO4 এর 25 ml দ্রবণকে জারিত করতে 5 ml আয়তনের কত ঘনমাত্রার KMnO4 প্রয়োজন। আচ্ছা, তো দেখো এটা ওই সমতা করে তারপরে তুল্য সংখ্যার কনসেপ্ট অনুযায়ী করব। বিক্রিয়ার সমতাকরণ থেকে আমরা কি জানি যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট কি হবে 5 মোল FeSO4, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হবে, KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, এটা আশা করি সবাই জানো। তাইলে আমরা লিখবো যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল FeSO4 হলো। তো সূত্র অনুযায়ী দেখো একবারে লিখবো যে V অফ KMnO4, V অফ K, এইভাবে করতেছিলেন, V অফ KMnO4 ইন্টু S অফ KMnO4 ইন্টু 5 equals to B of FeSO4 into S of FeSO4 into 1। এমন কেন করতেছে আমাদের, ওই যে ওয়াইফাই অন করা, এই জন্য তো ঝামেলা করতেছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে। 5 ইন্টু এস অফ KMnO4, জাস্ট মানগুলো ইনপুট দিবা, ইন্টু 5 ইকুয়ালস টু 25 ইন্টু FeSO4 ওইটা 25 দেওয়া আছে, ইন্টু 0.010। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি তাইলে এখানে হয় 25 ইন্টু এস, আর ওখানে হয় 25 ইন্টু 0.01। সুতরাং এখান থেকে এস এর মান আমরা কি বলতে পারি 0.01 মোলার হলো। এখন আমার কথা এত কাহিনী কি করবা, শর্টকাটে করবা। শর্টকাটে দেখো KMnO4 এর তুল্য সংখ্যা 5, KMnO4 এর ই হচ্ছে কত 5, আর FeSO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 1, মনে রাখো FeSO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তো সরাসরি আমরা কি করব 5 ইন্টু 5 ইন্টু এস ইকুয়াল টু 25 ইন্টু 0.1 করবো। তাহলে দেখো এবার যদি চিন্তা করো তাহলে চোখের দেখাতে কিন্তু কি হবে 25 আর 25 কাটাকাটি যাবে, এস ইকুয়াল টু 0.1। শর্টকাটটা বুঝাইতে পারছি আমি। 5 ইন্টু 5 ইন্টু মানে তুল্য সংখ্যা যেটা আছে ওইগুলো হচ্ছে ইনপুট দেবা, ইনপুট দেওয়ার পর আর এখানে কি হচ্ছে FeSO4 এর ক্ষেত্রে FeSO4 এর কিন্তু ওখানে 25 ইন্টু 0.1 করবো, 1 করলে তাইলেই হচ্ছে তোমার ফাইনালি অ্যান্সার বের হয়ে যাবে। শর্টকাটে করবো এগুলো, যদি রিটেনে আসে তাইলে না হয় একটু লং প্রসিডিউরে করবা ওই নিয়মে। 20 নম্বরে বলছে একটি ক্ষারীয় দ্রবণে ক্রমাগত অ্যাসিড যোগ করার সময় কোন নির্দেশকের উপস্থিতিতে pH 7.5 এ দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করবে। 20 নম্বর, এটার উত্তর কিন্তু ক্রিসল রেট, আমরা সবাই জানি। তো ব্যাখ্যা যদি চাও তাহলে বলি যে ক্রিসল রেট নির্দেশকের বর্ণ পরিবর্তনের pH রেঞ্জ কত, ক্রিসল রেটে pH রেঞ্জ কত থাকে, রেঞ্জ 7.2 থেকে 7.2 থেকে 8.8, 7.2 থেকে 8.8। আচ্ছা, তো এর বর্ণ, এর অম্লীয় বর্ণ কি হলুদ এবং ক্ষারীয় বর্ণ কি লাল। তাইলে যখন pH 7.5 পৌঁছাবে তখন 8.8 থেকে কমে অম্লীয় দিকে যাচ্ছে,
তখন দ্রবণটি কি হবে, হলুদ বর্ণ ধারণ করবে। আশা করি বুঝছো যে এর অম্লীয় বর্ণ হলুদ, ক্ষারীয় বর্ণ লাল। তাইলে পিএইচ 7.5-এ যখন পৌঁছাবে, আমাদের কি পিএইচ মানে 7.5-এ যখন পৌঁছাবে, তার মানে 8.8 থেকে কমে, 8.8 থেকে কমে অম্লীয় দিকে যাচ্ছে। অম্লীয় দিকে যাচ্ছে, তো অম্লীয় দিকে যদি যায় তাহলে দ্রবণটি কি হবে, হলুদ বর্ণ ধারণ করবে। সুতরাং দ্রবণটি ফাইনালি কি হবে, হলুদ বর্ণ ধারণ করবে। কমলেই তো হলুদ বর্ণ ধারণ করবে। আচ্ছা, 21 নম্বর কি বলছে, 98% বিশুদ্ধ H2SO এর আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তারপর হচ্ছে আণবিক ভর দেওয়া আছে, মোলারিটি কত। তো তোমরা শতাংশ এবং আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে মোলারিটি সরকার মানে বের করার হচ্ছে সূত্রটা আমি এখানে লিখে দিই 21 নম্বরে। এবার এরকম তো আপেক্ষিক গুরুত্ব ইঞ্জিনিয়ারিং ব্যাচে দেখাইছিলাম, ব্যাচ না তো সরি, হচ্ছে ওই যে উইকলি সলিউশনে 10 ইন্টু পার্সেন্টেজ ইন্টু ডি, মানে হচ্ছে ঘনত্ব, ডিভাইডেড বাই এম, এটা হচ্ছে উপরবায়ু হবে। তাইলে এস ইকুয়ালস টু কি হবে, 10 ইন্টু কত পার্সেন্ট দেওয়া, 98%, 98 ইন্টু আপেক্ষিক গুরুত্ব কত 1.80, ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 98। তো দেখো এমন ভাবে দিবে তোমার ম্যাথ যাতে হচ্ছে তুমি সলভ করতে পারো। 98 আর 98 কাটাকাটি যায়, তাহলে ফাইনালি আসে থাকে আমার 10 ইন্টু 1.80, 10 ইন্টু 1.80। তো আমাদের এখানে তাইলে আসে 18 মোলার। বুঝতে পারছি? তো তোমরা এই যে 10x ডি ডিভাইড বাই এম বড় করে এটা দিয়ে করবা, এটা হচ্ছে শর্টকাট। মানে যদি তোমার আপেক্ষিক গুরুত্ব না দেওয়া থাকলো তো তাইলে হয়তো এস ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই এম, যেহেতু আপেক্ষিক গুরুত্ব আছে তাইলে আমাদের ডিটা উপরে গুণ হয়ে যাবে। তাইলে এইটা কিন্তু বক্স করে দিই। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জন্য বক্স করে দিতেছি। এটা হচ্ছে নর্মাল অবস্থায় থাকবে, আর ওটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। বাস। 21 গেল, আমরা পরটা যাই 22 নম্বরে। 22 নম্বরে কি বলছে, 22 নম্বরে বলছে আমাদের, আচ্ছা এটাই হয়ে গেছে আবার। আচ্ছা 22 নম্বরে আমরা কি বলছে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া রূপে গণ্য করা যায়। তো এইটা হচ্ছে যে বিক্রিয়ায় জারণ মান পরিবর্তিত হয় সেটাই কি রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। তো তোমার হচ্ছে ক নাম্বারে দেখো যে ক নাম্বারে কি হয়েছে, Cl2 এর জারণ মান কত 0, তাইলে এটি বিক্রিয়া করে Cl মাইনাস কত, Cl মাইনাস 1 না, এবং ClO মাইনাস কি +1, এটা কি প্লাজন তৈরি করে। এখানে ক্লোরিন একই সাথে জারিও বিজারিত হচ্ছে, সুতরাং এটি কি অসামঞ্জস্যতা বিক্রিয়া। তো অন্য অপশনগুলো দেখো, অন্য অপশনগুলো এগুলো কিন্তু এসিড ক্ষার বা অধক্ষেপণ বিক্রিয়া, যেখানে জারণ মান পরিবর্তন হয় না। তাইলে এইটা এইটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বলা যায়, অসামঞ্জস্যতা বিক্রিয়া। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সব হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া। তার বলছে যে একই তাপমাত্রা ও চাপে কত গ্রাম H2S এর আয়তন 56.0 গ্রাম N2 এর আয়তনের সমান হবে। তো একই তাপমাত্রা ও চাপে আমরা অ্যাভোগাড্রোর সূত্রের মতে জানি কি, 23 নম্বর আমরা করি। 23 নম্বরে অ্যাভোগাড্রোর সূত্রের মতে আমরা N2 এর মোল সংখ্যা, N2 এর মোল সংখ্যা আমরা N বের করব। N ইজ ইকুয়াল টু কি হবে, W ডিভাইডেড বাই M। তো W এর মান হচ্ছে 56 ডিভাইডেড বাই M এর মান হচ্ছে 28, 2 মোল। আচ্ছা 2 মোল, তার মানে কি H2S এর পরিমাণও 2 মোল হতে হবে। তাহলে H2S এর পরিমাণ কত হতে হবে, 2 মোল হইতে হবে। তো সুতরাং 1 মোল H2S এর ভর 1 মোল H2S এর ভর হচ্ছে 2 ইন্টু 1
প্লাস 32 মানে কত, 34 গ্রাম। তাহলে 2 মোল, কি হইলো, 2 মোল H2SO4, 68 গ্রাম হলো, 68 গ্রাম। আশা করি বুঝতে পারছো। 24 নম্বরে বলছে H2SO5 যৌগে সালফারের প্রকৃত জারণ সংখ্যা কত। ঠিক আছে, সালফারের প্রকৃত জারণ সংখ্যা কত, এটা তোমরা কিভাবে করবা দেখো। H2SO5 এইটা কি, এটা কিন্তু ক্যারোস অ্যাসিড। H2SO5 এইটা কি, এটা হচ্ছে ক্যারোস অ্যাসিড। এটা কি, ক্যারোস অ্যাসিড। তো ক্যারোস অ্যাসিড যৌগে একটি পারক্সাইড বন্ধন থাকে, আমরা এটা জানো কিনা জানি না, যে ক্যারক্সাইড যৌগে একটা পারক্সাইড বন্ধ এটা থাকে। অর্থাৎ 5টি অক্সিজেনের মধ্যে 3টি জারণ মান -2 এবং 2টি জারণ মান -1। অর্থাৎ যদি 5টা বন্ধ থাকে তো 5টি অক্সিজেন এর মধ্যে 5টি অক্সিজেনের মধ্যে 3টির জারণ মান -2, 3টির জারণ মান -2 হলো, 2টির জারণ মান হবে -1, 2টির জারণ মান হচ্ছে কত, -1। তো সুতরাং এখন আমরা এই যে যৌগটা আছে এখানে আমরা বসাবো, তাইলে 2+1, 2 প্লাস মানে 2 ইন্টু +1 প্লাস এক্স ধরবো এটাকে, এটা ঝামেলা করতেছে, দেখো 2 ইন্টু +1 প্লাস এক্স প্লাস 3 ইন্টু -2 প্লাস 2 ইন্টু -1 ইকুয়ালস টু কত, 0। তাইলে 2 প্লাস এক্স মাইনাস 6 - 2 ইকুয়ালস টু 0, বা এক্স এর মান কত আসে, এক্স এর মান হচ্ছে +6 আসে, +6 আসে। তো এইটা দেখো, এটা তো অ্যানিমেশন দেখাইতে পারলে ভালো হইতো, যে H2SO5 এর গাঠনিক সংকেতে আমরা যদি স্ট্রাকচারাল ফর্মুলা দেখি, একে পারঅক্সাইড বন্ধন আছে না, এই যে পারঅক্সাইড বন্ধন ও ও ও এটা কি লাল, এটা কিন্তু হচ্ছে, দেখো এটা একটা ধরো আমরা পারঅক্সাইড বন্ধন, এটা লাল রং যদি দেই, তো এখন অনেকে স্টুডেন্টরা কি করে, যে সাধারণ নিয়মে এক্স ধরে হিসাব করলে অনেকে কিন্তু তোমার +8 বের করে ভুল করে, +8 ধরলে ভুল করে কিন্তু। তো এটা কিন্তু ভুল হবে। কিভাবে ভুল হবে, কারণ তোমরা হচ্ছে অনেকে ওই যে পারঅক্সাইডের এই যে স্ট্রাকচারাল মানে যখন গঠন করে তখন ওইভাবে হিসাব করতে গেলে অনেকে +8 করতে যায়, তাইলে কিন্তু অ্যান্সার ভুল হবে। তো এটার অ্যান্সার কিন্তু +6 হবে। আমি অ্যানিমেশনটা দেখাইতে পারলে খুব ভালো হইতো, কিন্তু আসলে টাইম স্বল্পতার জন্য তোমাদের দেখাইতে পারতেছি না, নেক্সট ট্রাই করবো দেখানো। 25 নম্বরটা যাই, কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে, এটা এটা মুখস্থ হয়, এটা বোঝানোর কিছু নাই। দেখো বিজারক মানে বিজারক অনেক জারণ ঘটায় এবং নিজে জারিত হয় ইলেকট্রন ছাড়ে। K2Cr2 K2Cr2O7 এবং HNO3 তীব্র জারক। তো H2SO ফেলে সালফারের জারণ মান কত, -2, যা কি এর সর্বনিম্ন অবস্থা। তো এখান থেকে সালফার কেবল জারণ মান বাড়াতেই পারে, তাই এটি বিজারক হিসেবে কাজ করে। সালফারের জারণ মান -2 যা এর সর্বনিম্ন অবস্থা, এখান থেকে সালফার কেবল জারণ মান বাড়াতেই পারে, তাই এটি কি করে, বিজারক হিসেবে কাজ করে। তো 25 নম্বর আমি ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা লিখে দিই, বিজারক অনেক জারণ ঘটায় এবং নিজে জারিত হয়, অর্থাৎ কি ইলেকট্রন ছাড়ে। তো বিজারক কি কি দেখো, KMNO4 K2Cr2O7 HNO3 এগুলো কিন্তু তীব্র জারক। এগুলো তীব্র জারক। তো H2SO ওই যেটা বললাম, তো H2SO সালফার জারণ মান -2,
তার সর্বনিম্ন অবস্থা, এখানে সালফারের জারণ মান বাড়তেই পারে, তাই এটি বিজারক হিসেবে কাজ করে। মুখস্থ করতে পারো বা মুখস্থ থেকে একটু বুঝে বুঝে পড়লে ভালো। তো নিচে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হচ্ছে এনওএইচ। আর আমি শর্টকাট মনে রাখতাম যে সি না থাকলে সেকেন্ডারি, সি থাকলে প্রাইমারি। এটা মনে রাখো, আমার এখনো মুখস্থ আছে শর্টকাট। সি না থাকলে সেকেন্ডারি, আর যদি সি থাকে তাহলে কি প্রাইমারি। আমি কি বুঝতে পারছি? তাহলে কি হবে? প্রাইমারি হবে। তো এখন দেখো এনে হচ্ছে সি নাই, তাহলে কি হবে? সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। অন্যভাবে মনে রাখতে পারো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো যারা বাতাস সহজে নষ্ট হয় না। তো কোনটা নষ্ট হয় না? K2Cr2O7, Na2CO3, অক্সালিক অ্যাসিড। তো মনে রাখা সহজ হবে কি, যাদের সংকেতে সি কার্বন থাকে তারা সাধারণত প্রাইমারি। ব্যতিক্রম কি? HCl। NaOH বাতাসে জলীয় বাষ্প ও CO2 শোষণ করে, তাই এটি কি? সেকেন্ডারি পদার্থ। আমি একটু লিখে দিই, তোমাদের সুবিধা হবে। যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো যারা বাতাস সহজে নষ্ট হয় না। বাতাস কোনটা নষ্ট হয় না? K2Cr2O7, Na2CO3 এবং অক্সালিক অ্যাসিড H2C2O4, অক্সালিক অ্যাসিড। মনে রাখার সহজ হবে কি, যাদের সংকেতে কার্বন থাকে তারা সাধারণত প্রাইমারি। ব্যতিক্রম কি? HCl। ব্যতিক্রম হচ্ছে কি? HCl। বুঝতে পারছি? তো NaOH বাতাসে জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তাই এটি কি? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। 27 নম্বরে বলছে যে কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা যোজনী সমান, এটা হচ্ছে CCl4। কার্বনের যোজনী সবসময় 4 হয়, তো CCl4 যৌগে ক্লোরিনের জারণ মান কত? -1। তাহলে কার্বনের জারণ মান কি হবে? আমরা দেখো 27 নম্বর যদি সলভ করি, কার্বন যদি সবসময় +4 হয়। আচ্ছা, তো CCl4 যৌগে কার্বনের জারণ মান কত? CCl4 যৌগে কার্বনের জারণ মান হচ্ছে কত? +4। এবং যোজনী কত? 4। যোজনী কত? 4। এখন যোজনী 4 কিভাবে হইলো এটা তোমার মুখস্থ, তো আমি তোমাদের করে দেখি। দেখো CCl4 যে কার্বনের জারণ মান কত? CCl4 যৌগে কার্বন কেন বলতেছে? আর CCl4 ক্লোরিন হবে। সরি, দেখো CCl4 যৌগে ক্লোরিনের জারণ মান -1। তাহলে কার্বনের জারণ মান কি হবে? দেখো তাহলে এখন কার্বনটা আমরা হিসাব করি। সুতরাং কার্বনের জারণ মান কি হবে? দেখো x+4 × -1 = 0। আবার কি হইলো? x+4 × -1 এটা ইকুয়াল টু কি হবে? 0 হবে। আচ্ছা হইলো, তাহলে x ইকুয়াল টু কি হবে? +4। এখন এখানে কার্বনের জারণ মান কত আসছে? +4, এবং দুজনেই কি 4, সাংখ্যিকভাবে কি সমান। তো উল্লেখ্য কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের জারণ মান +4 এবং দুজনেই কি 4। তো তাইলে সেই জন্য কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসেবে CCl4 ধরছি। মানে CCl4ই কার্বন, ওই যে কার্বনের জারণ সংখ্যা দুজনই সমান হয়, মানে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা এটাকে উত্তর ধরতে পারি। যেহেতু কি কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের জারণ মান +4 এবং দুজনই 4। যে প্রশ্ন করছে সে হচ্ছে তোমার এই CCl4 কি স্ট্যান্ডার্ড হিসেবে গণ্য করছে। 28 নম্বরে বলছে জলীয় দ্রবণে HCl ও NH প্রশম বিক্রিয়ায় প্রশমন বিন্দুর pH কোনটি? আচ্ছা, তো দেখো HCl একটা কি তীব্র অ্যাসিড, NaOH কি তীব্র ক্ষার। তো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন যে লবণ NaCl সেটা কি হবে? নিরপেক্ষ হয়। এবং প্রশমন বিন্দুর pH কত হয়? 7 ধরা হয়। তাইলে আশা করি বুঝতে দিতে পারছি যে NaCl প্রশমন বিন্দুর pH কত হয়? 7 হয়। প্রশমন বিন্দুর pH।
পিএইচ 7 হয়। নিচের কোন অ্যাসিডের তুল্য সংখ্যা সর্বাধিক? এটা হবে H3PO4। কেন হবে? কারণ অ্যাসিডের তুল্য সংখ্যা হলো তার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়নের সংখ্যা ক্ষারকত্ব। তাইলে HPO3 এর তুল্য সংখ্যা দেখো 29 নাম্বারটা, HPO3 এর তুল্য সংখ্যা মানে হচ্ছে 1। এখন এটা অ্যানিমেশন দেখাতে হলে ভালো হইতো। H3PO2 এর তুল্য সংখ্যা 1। এই যে কাঠামোটা এখানে, এই কাঠামোটা কিন্তু মাত্র একটি হাইড্রোজেনের সাথে যুক্ত। এটা কিন্তু একটি হাইড্রোজেনের সাথে যুক্ত, একটি হাইড্রোজেন এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত। এখন H3PO3, এটা অনেক ব্যাখ্যা আছে, অনেক বড় বড় ব্যাখ্যা, কেমিস্ট্রিতে পড়ছো কিনা জানি না, চিত্র আগে আমরা পড়তাম। তো H3PO3 এর তুল্য সংখ্যা 2টি। আবার H3PO4 এটার মুখস্থ রাখো, এর তুল্য সংখ্যা হবে 3। তো সবচেয়ে বেশি তুল্য সংখ্যা কার? H3PO4 এর। কিভাবে হয়েছে ওই স্ট্রাকচারটা আঁকলে তোমাদের আরো ক্লিয়ারলি বুঝাইতে পারতাম। তো স্ট্রাকচারটা এখন আঁকা পসিবল না কারণ সময় স্বল্পতা। আচ্ছা, তো গেল 29 নাম্বার। তাহলে H3PO4 এর তুল্য সংখ্যা এত, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে বক্স, মানে অনেক ইম্পর্টেন্ট পড়ো। 30 নম্বর বলছে একটি পানির অনুর্ভর এনে 6×10⁴ এটা বের করবা সূত্র দিয়া। যে দেখো 1 মোল বা 6×10⁻23টি পানির অনুর্ভর হচ্ছে 18 গ্রাম, আমরা সবাই জানি H2 মানে 18 গ্রাম। তাহলে একটি পানির অনুর ভর হবে 18/6×10⁻23। এভাবে করবা। 1 মোল বা 6×10⁻23টি পানির অনুর ভর 18 গ্রাম। সুতরাং একটি পানির অনুর ভর 18/6×10⁻23 এত গ্রাম। এটা দেখো 3×6 = 18, 6 উপরে হবে, সরি ভুল করছি, সরি। 6 উপরে হবে, 18 নিচে হবে। 6×10⁻10 পানির অনুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটি একটি পানির অনুর ভর 18 ডিভাইডেড বাই যদি 6, এটা তো 18/6 ইন্টু হওয়ার কথা, কি করলাম? আচ্ছা, এটা 1 মোল বা 6×10⁻, এটা কিন্তু 1 মোল। 1 মোল বা 6×10⁻23 পানির অনুর ভর হচ্ছে 18 গ্রাম। এখন যদি আমরা একটি বলি, এটা কিন্তু একটি, তো একটি যদি বলি তখন কিন্তু আবার ফরমেশন চেঞ্জ হয়ে যাবে। তখন হবে 18 ডিভাইডেড বাই হ্যাঁ 18/6×10⁻23। তাহলে 3×6 = 18, 3 ইন্টু, তখন আবার 23 নিচে না, এটা মাইনাস হয়ে যাবে, 10⁻23 গ্রাম। আশা করি বুঝতে পারছি। 31 নম্বরে বলছে যে x/6 + y/5 = 1 সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? আচ্ছা, তো রেখাটার সমীকরণ কি আছে? x/a + y/b আকৃতির না, তো x অক্ষের ছেদাংশ কত হবে? নিচে যেটা থাকবে x অক্ষের ছেদাংশ হবে 6, আর y অক্ষের যেটা থাকবে মানে b যেটা, ওইটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, ওটা কত? 5। তাইলে এইভাবে করবো 31 নম্বর, যে a এর মান হচ্ছে 6, b এর মান হচ্ছে 5 যদি হয়, তাহলে অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্র হবে হাফ ab বা হাফ a×b। এর মান হচ্ছে 6×5, 5×6 = 30, 30/2 মানে হচ্ছে কত? 15। শেষ। 32 নম্বরে বলছে যে কোনো বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শক দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত? ভাই কোনো কিছু মানে বোঝার দরকার নাই, দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী লম্ব দূরত্বই হচ্ছে বৃত্তের ব্যাস, এটা মনে রাখবা। দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে, এগুলো লেখা না দিলে আসলে মনে হচ্ছে মনে রাখবেন, দুটি সমান্তরাল
স্পর্শকের মধ্যবর্তী মধ্যবর্তী লম্ব দূরত্ব বৃত্তের ব্যাস। তো প্রথম রেখা কত? প্রথম রেখাটা হচ্ছে 4x প্লাস 3y প্লাস 16। এখন আমরা দ্বিতীয় রেখা আছে না, দ্বিতীয় রেখাকে দুই দ্বারা ভাগ করবো। কেন ভাগ করবো? কারণ হচ্ছে এটাকেও সমান্তরাল বানাবো। এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা কত হয় 4x প্লাস 3y প্লাস 52/2 একটু দেই কত হয় 52/2 26 হয়, প্লাস 26 ইকুয়াল টু কত 0। তো সুতরাং আমরা একবারে শর্টকাট করব, শর্টে কি করবে? ব্যাস ব্যাস বললাম না, ব্যাসই হচ্ছে লম্ব দূরত্ব, ব্যাস হচ্ছে লম্ব দূরত্ব। তো এটা কিভাবে করবা? c1 মাইনাস c2 করবা, c1 মাইনাস c2 করবা ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার করবা, a স্কয়ার প্লাস b স্কয়ার করবা। তাইলে 16 মাইনাস 26 ডিভাইড বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার কি করছি? এই যে c1 মাইনাস c2 করছি। এটা ক্যালকুলেশন করলে আসবে তোমাদের 10/5 মানে কত 2। তাইলে ব্যাস যদি 2 হয়, ব্যাসার্ধ কত 1, 2/2 মানে কত 1 একক। ফাইনাল আনসার আমাদের 1 একক। 33 নম্বরে বলছে 1,2 হতে 8x প্লাস 15y মাইনাস 4 রেখার লম্ব দূরত্ব কত একক? খুবই সহজ। কি করবা? লম্ব দূরত্বের ফরম্যাটটা ইউজ করবা, করলে ম্যাথ মিলে যাবে। আমি এখানে শর্টে করে দিই। লম্ব দূরত্বের সূত্র d ইকুয়ালস টু ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার করবা, a স্কয়ার প্লাস b স্কয়ার করবা। আশা করি পারবা। মানগুলো ইনপুট দেবা, জাস্ট আর কিছু করার দরকার নাই। 8 প্লাস 30 মাইনাস 4 ডিভাইডেড বাই রুট ওভার 8 স্কয়ার প্লাস 30 স্কয়ার 64 প্লাস 225। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 34/17 আসে, বা একবারে হচ্ছে তোমার 34/17 মানে হচ্ছে 2 একক। এটা কিন্তু লম্ব দূরত্ব, এটা হচ্ছে কি লম্ব দূরত্বের সূত্র, লম্ব দূরত্বের সূত্র। পরেরটায় যাও। 34 বলছে যে 3,√3, 180 ডিগ্রি এবং 4√3 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত একক? মধ্যবর্তী দূরত্ব দেখো, এখানে পোলার স্থানাঙ্ক অনুযায়ী বিন্দু দুটি মূল বিন্দু থেকে যথাক্রমে কিন্তু 3√3 এবং 4√3 দূরে অবস্থিত। তো 180 ডিগ্রি কি এক্স অক্ষের ঋণাত্মক দিক, আর 0 ডিগ্রি কি এক্স অক্ষের ধনাত্মক দিক। যেহেতু বিন্দু দুটির মূল বিন্দুর পাশে, মানে যেহেতু বিন্দু দুটি মূল বিন্দুর দুই পাশে কিন্তু একই সরলরেখায় এক্স অক্ষে অবস্থিত, তাই এদের সরাসরি দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির যোগফল। এটা দূরত্ব দুইটা যোগ করে দিলেই তোমার ফাইনালি কাহিনী শেষ। আমি আবার একটু বলি যে পোলার স্থানাঙ্ক অনুযায়ী এই যে বিন্দু দুইটা মূল বিন্দু থেকে 3√3 ও 4√3 দূরত্বে অবস্থিত। এখন 180 ডিগ্রি, 180 ডিগ্রি এইটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক। আর 0 ডিগ্রি কি? 0 ডিগ্রি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের
ধনাত্মক দিক। আচ্ছা, তো যেহেতু বিন্দু দুটি মূল বিন্দুর দুই পাশে অর্থাৎ একই সরলরেখায় এক্স অক্ষে অবস্থিত, যেহেতু বিন্দু দুটি মূল বিন্দুর দুই পাশে একই সরলরেখায় অর্থাৎ এক্স অক্ষে অবস্থিত, তাই এদের সরাসরি দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির যোগফল। যেহেতু এক্স অক্ষে যেহেতু যেহেতু একই সরলরেখায় এক্স অক্ষে অবস্থিত, তাই এদের সরাসরি দূরত্ব কি হবে? ব্যাসার্ধ দুটির যোগফল। সরাসরি দূরত্ব অর্থাৎ ডি হবে ব্যাসার্ধ যোগফল। তাই দূরত্ব কি হবে? একবার আমরা করে দিই, দূরত্ব হবে 3√3 প্লাস 4√3, দ্যাট মিনস 7√3 একক। যারা এই শর্টকাট না জানবে তারা কিন্তু হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব যে পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে করবে, তারা জানবে তারা তো ডিরেক্ট এই দুটোতে যোগ করে দিয়েই অ্যান্সার বের করে ফেলবে। এই জন্য এইভাবে দিয়েছে স্যাররা। 35 নম্বর বলছে a = 2,5, b = 5,9 এবং d = 6,8 বিন্দুত্রয় এবিসিডি রম্বসের তিনটি শীর্ষবিন্দু হলে চতুর্থ বিন্দু সি এর স্থানাঙ্ক কত? এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে করছিলাম। তো এখন দেখো এই ম্যাথগুলো কিভাবে করবা। সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র বা বর্গের বিপরীত শীর্ষবিন্দুগুলোর যোগফল কিন্তু শূন্য হয়। শর্টকাটে মনে রাখবা, শর্টকাট 35-এ শর্টকাট হিসেবে মনে রাখবা যে সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র বা বর্গের ক্ষেত্রে বিপরীত শীর্ষবিন্দুগুলোর যোগফল সমান হয়। বিপরীত যোগফল বিপরীত শীর্ষবিন্দুগুলোর যোগফল সমান হয়। এখন এটা কাদের ক্ষেত্রে হবে? সামান্তরিক যদি তোমাকে বলে, তাহলে তোমাকে যদি বলে রম্বস, তোমাকে যদি বলে আয়তক্ষেত্র, কি হইল রমেশ, তোমাকে যদি বলে আয়তক্ষেত্র, তোমাকে যদি বলে ধরো বর্গ যদি বলে, হ্যাঁ বর্গক্ষেত্রে বিপরীত শীর্ষবিন্দুগুলোর যোগফল কিন্তু সমান হয়। অর্থাৎ আমরা শর্টে করব কি, অর্থাৎ a প্লাস সি ইকুয়ালস টু কি বি প্লাস ডি হইল। তাইলে সি এর স্থানাঙ্ক আমরা বের করব কিভাবে? বি প্লাস ডি মাইনাস এ, তো এরপর এক্স এর স্থানাঙ্ক বের করো, ওয়াই এর স্থানাঙ্ক। একটু দাঁড়াও, বৃষ্টি পড়তেছে। সরি, দেখো বিপরীত শীর্ষবিন্দুর যোগফল। এখন আমরা স্থানাঙ্কটা বের করব। এই যে সি এর মানে সূত্র তো তোমাকে দেখাই দিলাম, বি প্লাস ডি মাইনাস এ। তো এক্স এর স্থানাঙ্ক আমরা বের করি, তাহলে এক্স এর কি হবে? এক্স এর স্থানাঙ্ক বসো কি হবে? 5 + 6 - 2, দ্যাট মিনস 9। ওয়াই এরটার ক্ষেত্রে কি হবে? 9 + 8 - 5 মানে কত? 12। তাহলে ফাইনাল স্থানাঙ্ক 9,12। শর্টকাট কি, অথবা অন্যভাবে মনে রাখতে পারো যে বি এবং ডি এর ভুজের যোগফল কত? বি আর ডি ভুজের যোগফল কত? 5 আর 6 কত? 5 আর 6 কত? 11 থেকে এর ভুজ কত? 2, 5। তো এর ভুজ যদি 2 বাদ দাও, দিলে কত হয়? 9 হয়। তো অপশনগুলোর মধ্যে শুধু কতে কিন্তু ভুজ 9 আছে, আমি কি বুঝাইতে পারছি? এখন এইভাবে যদি করো তাহলে তো তুমি এইভাবে বের করতে পারতেছো যে 5 + 6 যোগ করলাম, তারপর হচ্ছে -2 করলাম, মানে এই দুটো যোগ করলাম মাইনাস করলাম।
এবার মানে এবার করবো 5+6 যোগ করবো -2 করবো, আবারটা কি করবো 9+8 করবো, 9+8 করবো মাইনাস করবো 5। তো এই শর্টকাটগুলো একটু মেমোরাইজ করো, খুব কাজে লাগবে। 36 নম্বরে বলছে যে 5x+8y-12 এবং 3x-py+13 = 0 সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে পি এর মান নির্ণয় করো। তো আমরা জানি দুটি রেখা যদি লম্ব হয় তাদের ধারের গুণফল -1 হয়। যদি -1 হয় তোমাদের তাইলে কি হবে, সেটা লম্ব হবে। তাইলে m1 ইন্টু m2 = যদি -1 তাইলেই কি এটা সি হবে, লম্ব হবে। এই দেখো এই প্রথমটার ক্ষেত্রে আমরা m1 এর মানটা বের করি, প্রথম রেখার কি হবে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ মানে কত 5/8। দ্বিতীয় রেখার m2 আমরা বের করব কি হবে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ কত -p, y এর সহগ 3/-p মানে প্লাস, মানে দ্যাট মিন্স কত হয় 3/p হয়। আচ্ছা, তো এখন তো এটা বসে আমরা ক্যালকুলেশন করি -5/8 ইন্টু 3/p, এইটা ইকুয়াল টু কত -1। তো আমরা ক্যালকুলেশন যদি করি এখন 8 আর 8 -8, পি এর মান কত হয় দেখো, যদি ক্যালকুলেশন করি হ্যাঁ পি এর মান হচ্ছে 15/8 হয়। আচ্ছা, 15/8 আমরা বের করলাম। অথবা অন্যভাবে আর একটা শর্টকাট শিখেছিলাম, তোমাদের কি শিখেছিলাম না ইঞ্জিনিয়ারিং ব্যাচে, ওই যে ইঞ্জিনিয়ারিং যে ভিডিওগুলো ছাড়ছিলাম ওখানে কিন্তু শিখাইছিলাম যে এখানে আর একটা শর্টকাট ওয়েতে করতে পারো। শর্টকাট হ্যাঁ কিভাবে করবা দেখো, যার যেটা ভালো লাগে। দুটি রেখা a1x প্লাস b1y প্লাস c1 = 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 = 0 লম্ব হলে a1 a2 প্লাস b1 b2 = 0 হয়। তাইলে আমি শুধু এখানে লিখে দিই যে a1x প্লাস b1y প্লাস c1 = 0 ও a2x প্লাস b2y প্লাস c2 = 0 এরা যদি লম্ব হয়, লম্ব হলে তাইলে তুমি বলতে পারো যে a1 a2 প্লাস b1 b2 = 0। এখন আমরা কি করব জানো, এখন আমরা a1 এর জায়গায় ওই যে 5 ইন্টু দিব, 5 ইন্টু দিলাম। আচ্ছা a2 কত, a2 হচ্ছে 3 প্লাস b1 এর মান কত, b1 এর মান হচ্ছে 8, প্রথমটার ক্ষেত্রে y এর সহগ, পরেরটার ক্ষেত্রে কত -p, 8 ইন্টু -p, 8 = তোমরা কি করবা 0 করবা। 0 করলে ফাইনালি পি এর মান আমাদের 15/8 চলে আসবে। যার যেভাবে শর্টকাট ভালো লাগে ওভাবে করো, দুইটাই দেখাই দিলাম। 37 নম্বরে বলছে যে আর ইন্টু 1 প্লাস সাইন থিটা = 2 এর কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তো কার্তেশীয় সমীকরণ কি করবা, যে আর ইন্টু 1 প্লাস সাইন থিটা এটা একটু জাস্ট গুণ করবা, আর প্লাস আর সাইন থিটা = 2। তাইলে আর প্লাস আর সাইন থিটা যদি 2 হয়, আমরা কি জানি y = r সাইন থিটা এবং r = √x² প্লাস y² দুটির সঙ্গে ফর্মুলা অনুযায়ী। তো আর এর জায়গায় যদি আমরা মানটা ইনপুট দিই তাহলে তো ফাইনাল অ্যান্সার বের হয়ে যায়। পোলার থেকে কার্তেশীয় অনুযায়ী আমরা কি জানি y = r, r সাইন থিটা, আর ইকুয়াল টু কি হবে √x² প্লাস y²। আচ্ছা, তো এখন আর আর প্লাস আর সাইন থিটা ইকুয়াল টু কি, একবারে গুণ করে দিই, আর প্লাস আর সাইন থিটা ইকুয়াল টু কি 2। তো আর এর জায়গায় যদি আমরা এটা বসাই √x² প্লাস y² প্লাস আর সাইন থিটা মানে হচ্ছে y ইকুয়াল টু কত 2। সিম্পলিফাই করি √x² প্লাস y² ইকুয়াল টু কি 2 মাইনাস y, এটা হলো 2 মাইনাস y। ওই বেশ আমরা বর্গ করবো কিন্তু এটাই তো কাহিনী করি 2 মাইনাস y, হ্যাঁ হয়েছে। তাহলে ওই বেশ যদি বর্গ করি x² প্লাস y² ইকুয়াল টু কি হয়, ওখানে হয় a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা যদি ভাঙে 4 মাইনাস 4y প্লাস y² কে সিম্পলিফাই যদি আমরা করি ফাইনালি আসি x² প্লাস 4y ইকুয়াল টু কত 4। শেষ। 38 নম্বরে বলছে যে দুইটা রেখা দেওয়া আছে, সমীকরণ দিয়ে একই সরলরেখা প্রকাশ করলে এ ও বি এর মান নির্ণয় করো। সবাই জানো যে প্রথম রেখাকে আমরা যদি বলি 3x + 7 = 21, আর পরের পরের যে রেখা আছে
দুটি রেখা একই হলে তাদের কি হয়, সবগুলোর অনুপাত সমান হয়, সবাই জানো। দুটি রেখা একই হলে তাদের সবগুলোর অনুপাত সমান হয়। তাইলে 3/2 ইকুয়াল টু 7/, -3b ইকুয়ালস টু -20/7, সরি 20/6। সবগুলোর অনুপাত সমান হয় একই সরলরেখা হলে। এখান থেকে প্রথম আর শেষ অংশ নিবা, তাইলে হয় 3/2y -7/2। আচ্ছা, এখানে তো আরেকটা টার্ম লিখি নেই। হ্যাঁ, মানে তোমরা হচ্ছে এই যে প্রথম রেখাটা আছে 3x+7y ইকুয়াল টু কত লিখছি, এই একুশটা হচ্ছে আমরা এই পাশে যদি আনি, তাইলে দেখো আমাদের কি হয়, 3/2 হইলো 7/, হইলো -21/6 হইলো। তো এখন এটাকে যদি আমরা ভাঙাই, তাইলে কি হয়, 3 দিয়া 3 × 6, 3×7 = 21, মানে -7/2। মানে সিম্পলিফাই করার জন্য আর কি এটা করছি, এটা কিন্তু একই। তাইলে 3/2 ইকুয়াল টু -7/2 যদি করো, এর মান আসবে -3/7, এবং দ্বিতীয় শেষ অংশ নিয়ে যদি করো, তাহলে বি এর মান আসবে 2/3। শেষ। 39 নম্বরে বলছে যে 2x+3y+4 = 0 রেখার সমান্তরাল এবং 3, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? এখন সমান্তরাল রেখার সমীকরণ চাইছে না, ফার্স্টে শর্ট মানে নর্মাল প্রসিডিউর করি, পরে শর্টকাটে করব। কি করবো, ফার্স্টে দেখো 2x+3y+4 এর সমান্তরাল রেখার সমীকরণ হবে, সব চেঞ্জ হবে না, দেখো 2x+3y+k = 0 হবে। এখান থেকে আমরা কি করবো জানো, ওই যে 3, -2 না, এখানে ইনপুট দেবো, তাহলে কি হবে 2 × 3 + 3 × 3 × -2 k = কি 0। তো এখান থেকে আমরা কে এর মান পাবো 0 পাবো। এখন সুতরাং সমীকরণটা আমাদের ক্যালকুলেশন কে এর মান যদি বসাই, 2x+3y = 0, কিন্তু তোমরা এভাবে করবা না, তোমরা করবা আমি যেভাবে বলবো এখন, এইভাবে শর্টকাট। 2x, এটার কারণটা হচ্ছে কি, আমি এ বি সি ডি তিনটা মানে 4টা সেট স্লাইড একসাথে নিয়েছি, তো এই জন্য ওপেন বোর্ড নিতে পারতেছে না আর কি। তো ভাবতেছি একটা স্লাইড কমপ্লিট করার, মানে একটা সেট কমপ্লিট করার পরে আপলোড দিব, আস্তে আস্তে না করলে হচ্ছে ঝামেলা হয়ে যাবে। তাহলে 2x+3y এভাবে এটা করবা, করার পর এখানে 3, -2 ইনপুট দিবা। 3 ইনপুট দিলে কত হয় 6, এই -2 এখানে ইনপুট দিলে কত হয় 6 হয়। তাহলে 2x+3y = 0 হয়। এটা কি শর্টকাট, সবই শর্টকাট। দেখো যে 2x+3y এটা লিখবা, 4 বাদ ওর মতো থাকুক, তাহলে 3 দিয়ে ইনপুট দেবা, -2 ইনপুট দেবা। এটা কখন করবা, সমান্তরালের ক্ষেত্রে করবা। 40 নম্বরে দেখো, 40 নম্বরে আমাদের 7, এবং -5, 10 বিন্দু সংযোগ রেখাংশ এক্স অক্ষে কি অনুপাতে ছেদ করে। ইঞ্জিনিয়ারিং ব্যাচের ভিডিওগুলো দেখো, আমি কিন্তু ওখানে অনেক শর্টকাট শিখাইছি, তো তোমরা এখানেও তোমাদের শিখাই দিই, যেহেতু ভার্সিটি ব্যাচ। 40 নম্বরে যে কোনো রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তার শর্টকাট সূত্র হলো y1 y2। বুঝতে পারছি? তো এখানে y1 কত, এখানে y1 কত 7, বলো y2 কত -10। তাহলে অনুপাত কি হবে, তাহলে অনুপাত কি হবে, -10। তাহলে অনুপাত হবে 7:10। শেষ। যেহেতু ওয়াই এর মানগুলোর চিহ্ন কি বিপরীত, তাইলে এই বিপরীত আছে না, এই 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 যে নেগেটিভ সাইন না, এটা অনেক কিছু মিন করে। যেহেতু -VE চিহ্ন, তাইলে সেটা কি করবে, মানে চিহ্ন বিপরীত না, ওয়াই এর চিহ্ন যদি বিপরীত হয় তখন সেটা হয় অন্তর্বিভক্ত। যদি এক্স এর চিহ্ন তোমার ঋণাত্মক আসে, তাহলে কিন্তু সেটা হবে বহির্বিভক্ত, এগুলো খেয়াল রাখো।
41 নম্বরে বলছে যে একটি ত্রিভুজে 3টি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা কিন্তু 0 0 দেওয়াই আছে। এটা যদি 0 0 না দেওয়া থাকতো, ইঞ্জিনিয়ারিং বা ওখানে করাইছিলাম 0 0 দেওয়া ছিল না, কিন্তু আমরা জোর করে এটাকে 0 0 করে নিছি। করার পর আমরা একটা শর্টকাট সূত্র ইউজ করছি। মানে মেইন কথা হচ্ছে আমার এক্সিস ট্রান্সফার করে, বুঝছো? এক্সিস আমরা ট্রান্সফার করি। তো এটা আমার এখানে এক্স অক্ষ আছে, এখানে ওয়াই অক্ষ আছে। এই যে এটা মনে করো যে কোনো যে একটা দেওয়া আছে তোমার মূল বিন্দুর সাথে, ধরো এটা মূল বিন্দুর সাথে তোমার যদি দেওয়া থাকে তখন তুমি শর্টকাট ইউজ করতে পারবা। কিন্তু তোমার যদি এই রকমের স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমরা এক্সিসটাকে ট্রান্সফার করে এটা মূল বিন্দু বানিয়ে নেব। এটা কিন্তু এটার সাথে হবে, হ্যাঁ, এটাকে মূল বিন্দু বানিয়ে নিয়ে তখন আমরা শর্টকাট ইউজ করতে পারবো। মানে আমি যে শর্টকাটটা এখন ইউজ করবো এটা অবশ্যই মূল বিন্দু হইতে হবে। যদি না হয় তখন তোমার এটাকে জোর করে মূল বিন্দু বানাইতে হবে। কিভাবে বানাবো আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ওখানে দেখাইছি, এটা দেখো। 0 0 যেহেতু দেওয়া আছে তোমাদের, তাহলে শর্টকাট একটা সূত্র হচ্ছে যে শীর্ষবিন্দু যদি 0 0 দেওয়া থাকে তাইলে শর্টকাট ইউজ করবা। শর্টকাট শর্টকাট ইউজ করবা হাফ x1 y1 মাইনাস x2, সরি x1 y2, x1 y2 মাইনাস x2 y1। শর্টকাট আমি আর করে দিতেছি না, বাকিটা তোমরা আশা করি পারবা। তো এখানে বিন্দু দুইটা কি করবা, একটু সেট বিন্দুটা কষ্ট করে তোমাদের বের করতে হবে। যদি বের করো তাইলে বিন্দু দুইটা কি আসে আমি বলে দিই যে, সুতরাং বিন্দু দুইটি বিন্দু দুইটি সুতরাং বিন্দু দুইটি -6,5 ও -2, -1। এরপর তোমাদের এখানে একটু ইনপুট দিবা। ইনপুট দিলে -6 ইন্টু -1 -5 ইন্টু -2, তাহলে হাফ 6 মাইনাস -10। ক্যালকুলেশন করে হাফ ইন্টু 16 আসে, হাফ ইন্টু 16 যদি হয় তাই এটা কত বর্গ একক হবে, 8 বর্গ একক হবে। এটা কত হবে, 8 বর্গ একক। আশা করি বুঝতে পারছো। 42 নম্বর বলছে মূল বিন্দুগামী 4x + 3y - 8 এবং ও x + y - 1 = 0 এর সেট বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখানে টাইপিং একটা মিস্টেক আছে, দেখো যে 12x + 11y = 0। এখানে টাইপিং এ মিস্টেক কি দেখো যে মূল প্রশ্নে দেওয়া আছে কি x + y - 1 = 0, x + y - 1 = 0, কিন্তু এইটাই দেওয়া থাকলে অপশন এই যে খটা যদি আমরা মিলাইতে যাই তাহলে আসবে কিন্তু x + y + 1 +1 আসে। এটাকে টাইপিং মিস্টেক বলা যায়, টাইপিং মিস্টেক। থাকে টাইপিং মিস্টেক, উদ্ভাসের বইও থাকে। তো এখন মেইন কথা শিখিয়ে দিই, শর্টকাট নিয়ম কি, দুটি রেখার ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী রেখা বের করতে হলে রেখা তৈরির ধ্রুবক কনস্ট্যান্ট পদগুলো সমান করে বিয়োগ করবা। কনস্ট্যান্ট ভ্যালু সমান করে বিয়োগ করবা। তো রেখা এক কি আছে, 4x + 3y = 8। রেখা এক হচ্ছে 4x + 3y = কি 8। আর রেখা কি আছে, x + y = মানে এইটা যদি ওই পাশে নিই তাহলে 1 হয়, কিন্তু 1 নিলে আবার এটা অ্যান্সার আসে না। তো আমরা কি করবো, এটা -1ই ধরে নিব, ওখানে টাইপিং মিস্টেক আছে। এখন যদি আমরা 8 দিয়ে দ্বিতীয় রেখাকে 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে কি হয়, স্যার 8 দিয়ে গুণ করবো, তাহলে -8x - 8y = কি 8। একবার মাইনাস দ্বারা গুণ করে নিছি, তাইলে আমাদের ফাইনাল ইকুয়েশন আসে 4x + 3y = -8x - 8y। এটা কি করলাম আমি একটু আবার বলি যে দুটি রেখার ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী রেখা বের করতে হলে রেখা দুটির ধ্রুবক কনস্ট্যান্ট পদগুলো সমান ধরে, মানে সমান করে আমরা বিয়োগ করব। শর্টকাট কি, সমান করে বিয়োগ করব, সমান করে বিয়োগ করব, এটা কি শর্টকাট। আচ্ছা, তো 4x + 3 করে -8 এবার ক্যালকুলেশন করলে 12x + 11y = 0 আসবে। 43 নম্বরে বলছে যে বিন্দু দুটি সমরেখ হলে এর মান নির্ণয় করো। সমরেখ হলে আমরা জানি যে কোনো দুটি বিন্দুর ঢাল সমান হবে। তো কি করবা, প্রথম ও দ্বিতীয় বিন্দুর ঢাল বের করবা m1, তারপর দ্বিতীয় তৃতীয় বিন্দুর ঢাল বের করবা m2। m1 কিভাবে বের করবা,
কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, এটা করবা তাইলে হবে a মাইনাস 3 মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1 মাইনাস 2, এখানে হবে a মাইনাস 2 আর এখানে হবে a মাইনাস 1। দ্বিতীয় তৃতীয় বিন্দুর ঢাল যদি বের করি m2, a মাইনাস 3 ডিভাইডেড বাই a প্লাস 2 মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু হয় 3 ডিভাইডেড বাই 1 মানে কত 3। রেকর্ডিং কতক্ষণ হয়েছে, এই জন্য কি ঝামেলা করতেছে নাকি? 1 ঘন্টা 44 মিনিট হয়ে গেছে, এই জন্যই তো হচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি করি ফার্স্ট। তো প্রশ্ন মতে আমাদের সমরেখার ঢাল সমান হবে, তো এই মানে ইকুয়ালস টু m2 করবা, a1 ইকুয়ালস টু m2 যদি করো প্রশ্ন মতে, তাহলে এটা সিম্পলিফাই করার পর আমাদের আসবে a মাইনাস 2 ডিভাইডেড বাই a মাইনাস 1, এইটা ইকুয়াল টু কি হবে 3 হবে, বা 3a মাইনাস 3 এটা হবে a মাইনাস 2। সুতরাং এখান থেকে এর মান আসবে 1/2। বুঝতে পারছি। 44 নম্বরে আমাদের বলছে 1,0 বিন্দু এবং x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট যে সন্তানভেদ গঠন করে তার সমীকরণ কি হবে। তো এটা মনে রাখো যে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দু সঞ্চারপথ হলো কিন্তু পরাবৃত্ত বা প্যারাবোলা। পরাবৃত্ত বা প্যারাবোলা ইঞ্জিনিয়ারিং এর ওখানে করাইছিলাম। তো দেখো আবার বলি, একটা নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট সরলরেখা এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দু সঞ্চারপথ হলো পরাবৃত্ত বা প্যারাবোলা। এটা উপকেন্দ্র বলি আমরা, এটাকে আমরা নিয়ামক রেখা বলি, এটাকে আমরা শীর্ষ বলি। দেখো এটা নিয়ামকের সমীকরণ, এটা হবে x ইকুয়াল টু -1। উপকেন্দ্র কত, এটা হচ্ছে উপকেন্দ্র হবে মানে হচ্ছে 1,0। আমরা এখন পরাবৃত্তের সমীকরণ জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax। এর মান কত হবে, এখানে এর মান হচ্ছে 1 হবে। দেখো 4 ইন্টু 1 ইন্টু x, এই যে কোন x এর কনসেপ্ট দিয়ে করে ফেলাইলাম। বা তোমাদের আরো ভাবে করাই দেখাই। দেখো যে s কত, ফোকাস 1,0, দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু -1। তাহলে পরবর্তীর সংজ্ঞা অনুযায়ী তোমরা যারা কোনিক্স পড়ছো সবাই জানো আশা করি, sp ইকুয়াল টু কি pm, epm মানে এর মান পরবর্তী অলওয়েজ অন হয়। তো sp এর মান কি √, এই যে এটা করি না আমরা x2 - x1 ডিভাইডেড বাই y2 - y1 এর হোল স্কয়ার, তাহলে x - 1 এর হোল স্কয়ার প্লাস y - 0 এর হোল স্কয়ার ইকুয়াল টু উপরে হবে x প্লাস 1 আর নিচে হবে √1 স্কয়ার। তো বর্গ করবা দুটি সংখ্যার মধ্যে কাটাকাটি দেয়, ফাইনালি এই থাকবে y স্কয়ার ইকুয়াল টু 4x। উৎস আশা করি কোনিক্স পড়াই ফেললাম। 5x মাইনাস 5√3y প্লাস 2 এবং 3√3x মাইনাস 3y মাইনাস 4 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত? মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত হবে, 30 ডিগ্রি হবে। তো দেখো এটা কিভাবে করবা, 45 নাম্বার এখানে করাই। ফার্স্টে কি করবা, প্রথম রেখার ঢাল বের করবা। এমন এমন কি সূত্র কি আমরা কি জানি, -x/y। আচ্ছা -5 ডিভাইডেড বাই -5√3, এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 1/√3 পাইছো। m2 বের করবা সেম ভাবে, m2 আসবে √3 পাইলা। সুতরাং দ্বিতীয় রেখাটি কি x অক্ষের সাথে থিটা কত, মানে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না। দ্বিতীয় রেখাটি কিন্তু x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখো প্রথম রেখা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কিভাবে বুঝলাম, tan θ ইকুয়াল টু 1/√3 ওখানে করবে, আবার tan √3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা কত, দ্বিতীয় রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা তো রেখাদের মধ্যবর্তী কোণ কি হবে, থিটা ইকুয়ালস মানে θ1 মাইনাস θ2 মাইনাস θ1 করলে 60 - 30 করবা, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কত 30 ডিগ্রি। আমি বুঝাইতে পারছি, তাহলে আমার ফাইনাল আনসার কি 30 ডিগ্রি হয়ে গেল। এরপর দেখো 46 নম্বরে, আমি আসলে বায়োলজি পারি না, তোমাদের সুবিধার্থে আমি বায়োলজি কোশ্চেনগুলো অ্যাড করছি। তো ভাবলাম
তোমরা তো 60টা প্রশ্ন এক্সাম দিবা, বায়োলজিটা ওসি অ্যাড করে দিই, আমাদের সুবিধা হবে স্লাইডে। তো এখন দেখো অনেক সময় তো হয়ে গেছে। আচ্ছা, বায়োলজিটা হচ্ছে আমি একটু জাস্ট বইলা যাই যে কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায়। এটা কি জানা যায়? এমআরআই এর মাধ্যমে। রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দিয়েছেন? উইলিয়াম হার্ভে। কোনটি ভিটকে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয়? ফ্যাক্টর 2 এর সংশ্লেষিত হয়। লসিকাতে লিপিড কি রূপে থাকে? কাইলোমাইক্রন রূপে থাকে। কেন থাকে? বলতে পারবো না, তোমরাই ভালো জানো, কিন্তু এখানে ম্যাথ থাকলে বলতে পারতাম যে অল্টারনেটিভ অনেক ওয়ে আছে। তারপর হৃৎপিণ্ডের কোন স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে? এটা আমি জানি, এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে এপিকার্ডিয়াম। করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোন কপার টিকা থাকে? থিবেসিয়ান কপার টিকা থাকে, অনেক ইম্পর্টেন্ট। আরো কিছু কপার টিকা আছে, মাইট্রাল কপার টিকা আছে, আরো একটা আছে, এগুলো একটু দেখো, ইউরেস্টেশিয়ান। আচ্ছা, পরেরটা যাই। এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা পরিমাণে কত সময় লাগে? 0.03 সেকেন্ড, অনেক ইম্পর্টেন্ট। টিস্যু থেকে টিস্যুতন্ত্রের কত শতাংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়? 10%। ক্ষুদ্রতম রক্তবাহিকা কোনটি? অনুচক্রিকা। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি ফুসফুসে রক্ত সঞ্চালিত করে? ফুসফুসে হলে ডান ভেন্ট্রিকল। সিস্টেমিক রক্ত সংবহনের রক্ত প্রবাহের গতিপথ কি? বাম নিলয়, অ্যাওয়ার্টা, তারপর কলা অঙ্গ। আচ্ছা, লোহিত রক্তকণিকার উৎপত্তি নয় কোনটি? হৃৎপিণ্ড। মানে হৃৎপিণ্ড থেকে আমাদের কোনো লোহিত রক্তকণিকা উৎপত্তি হয় না। লোহিত রক্তকণিকা কোথায় উৎপত্তি হয়? প্লিহায় নাকি অস্থিমজ্জায়? আমার তো মনে হইতেছে অস্থিমজ্জায়, অস্থি নাম ভুলে গেছে। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ফ্যাক্টরি হেপারিন অকেজ করে? থ্রোম্বোপ্লাস্টিন। ইম্পর্টেন্ট। কোনটি লোহিত রক্তকণিকাকে গোরস্থান বলা হয় বা কবরস্থান বলা হয়? কি গোরস্থান কেন? কবরস্থান, কবরস্থান বলা হয়, হ্যাঁ, গোরস্থান উঠে গেছে। এটা কি? প্লিহা। আচ্ছা, কোনটি হার্ট অ্যাটাকের প্রকারভেদ নয়? সিস্টেমিক নন, এটা হচ্ছে টিআই হবে। তো এই 60টা প্রশ্ন গেল। এখন দেখো সেট বি। আচ্ছা, সেট বি আলাদাভাবেই দিব অনেক, আর সেট সি ডি আলাদাভাবেই দেই, কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে। দেখো, হ্যাঁ, কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 51 মিনিট হয়ে গেছে। তো আলাদা আলাদা করে দিব, আর বাকিগুলা তোমরা দেখো, স্লাইডটা একসাথে দিয়ে দেবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকো, আর ভিডিওগুলো কেমন মানে লাগতেছে এগুলো একটু জানাবা, না জানালে আসলে তো বুঝবো না যে কিভাবে তোমাদের সলভ দিতে হবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।